পালের্মো শহর, ইতালি। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা বেজে 58 মিনিট। প্রেজেন্টেশনের স্লাইডগুলো দেখা শেষ হতেই নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপ বন্ধ করলো অরিন। ক্লান্ত শরীরটা ইজি চেয়ারে এলিয়ে দিয়ে আড়মোড়া ভেঙে হামি তুলল। আনমনে এদিক ওদিক তাকাতে গিয়ে চোখ পড়ল জানালার দিকে। বর্ষণ মণ্ডিত নিকোষ কালো অন্ধকারচ্ছন্ন রজনী। ভারী বর্ষণে সিক্ত হচ্ছে পালের্মো। বৃষ্টি হলেই অরিনের বুকে আতঙ্কেরা ঘর বাঁধে। বীভৎস অতীতের দৃশ্যপট ভেসে ওঠে তার মনুষ্যপটে। অরিনের ভাবনার মাঝে ঢং ঢং শব্দ তুলে ঘড়ির কাঁটা জানান দিল 12টা বেজে গেছে। অরিন চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ফেলল। আবারও সেই বিষাক্ত দিনের সূচনা হয়েছে। বুকটা ভার ভার লাগে অরিনের। অক্ষি কোটরে বেদনার অশ্রুরা ভিড় জমায়। নীলাভ বেদনার বিষ ব্যথা ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। সময় কিংবা স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ইতিমধ্যে প্রায় 10 বছর পেরিয়েছে। এর মাঝে কত কিছু বদলে গেছে তার ইয়ত্তা নেই। 21 বছর বয়সী অরিন আজ 31-এর ঘরে পা দিয়েছে। সেদিনকার বাচ্চা মেয়েটা আজ নিজেই এক সন্তানের মা। ভীত অরিনের অস্তিত্ব অতীতের চোরাবালিতেই বিলীন হয়ে গেছে। বর্তমানে অরিন একজন সফল বিজনেস হিউম্যান, যার সৌন্দর্য এবং ব্যক্তিত্বে সূর্যের ন্যায় প্রখর ও তেজদীপ্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে ফোনটা হাতে তুলে সোজা বেডরুমের দিকে রওনা দিল অরিন। ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চাইছে। সারাদিনের অমানসিক পরিশ্রমের পর শরীরটা আর চলতে চাইছে না। ধীর পায়ে ঘরে যেতেই দেখল পুরো বিছানা দখল করে হাত পা ছড়িয়ে উল্টো হয়ে একাই ঘুমিয়ে আছে তার ছোট্ট বাচ্চাটা। অরিন তার ঘুমের স্টাইল দেখে হেসে ফেলল। কাছে গিয়ে হাত পা ঠিক করে দিতেই ঘুম ঘুম স্বরে বাচ্চা একটা স্বর বলে উঠল, হ্যাপি বার্থডে আম্মু। অরিন মৃদু হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ প্যারে ছানা। বাচ্চা ছেলেটা মুখের উপর থেকে কম্বল সরিয়ে ঘুম ঘুম চোখ জোড়া মেলে ভ্রু কুঁচকে তাকালো। তার শ্যাম বর্ণের লম্বাটে মুখশ্রী দেখে অরিনের বুকটা নিমিষেই ধক করে উঠল। বাচ্চা ছেলেটা কণ্ঠে ক্ষীণ রাগ ঢেলে বলল, মাই নেম ইজ শাহরোজ তাওসিফ রিয়ান। ইউ ক্যান কল মি শাহরোজ। বাচ্চা ছেলের এমন ম্যাচিউরিটি দেখে অরিন বিরক্তিকর দৃষ্টি ফেলে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি বাচ্চা, আর আমরা যাকে ভালোবাসি তাকে আদুরে নামে ডাকা যায়। শেহরাজ শান্ত সুরে জেদি গলায় বলল। আমি স্পয়েল কিড হতে চাই না আম্মু। অরিন ছেলের কথায় ভ্রু কুঁচকে বলল, আদুরে নিকনেম দিলে কেউ স্পয়েল চাইল্ড হয়ে যায় না। আর তোমাকে এসব কে শিখিয়েছে? শেহরাজ উল্টো ঘুরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বলল, ছোট বাবা বলেছে এগুলোকে আদর নয়, আহ্লাদ বলে। যারা ছোটবেলায় অতিরিক্ত আহ্লাদ পেয়ে বড় হয়, ওরা বড়বেলায় স্পয়েল হয়ে যায়। অরিনের চোখ মুখ শক্ত হয়ে উঠল। আজ নতুন নয়, এর আগেও বহুবার এমন বড় মানুষই কথাবার্তা শুনেছে ছেলের কাছে। রাগ চেপে রাখতে না পেরে প্রশ্ন করে, আর কি কি শিখিয়েছে তোমার ছোট বাবা? শেহরাজ শান্ত কণ্ঠে বলল, ছোট বাবা বলেছে আমি এখন বিগ বয় হয়ে গিয়েছি। আমার একা একটা রুমে শিফট হতে হবে। নির্ভয়ে একা একা থাকা শিখতে হবে। বিগ বয়দের অনেক দায়িত্ব। অরিন বিমূঢ় হয়ে সবটা শোনে। এই বয়সে অন্যের বাচ্চারা হয় চঞ্চল, প্রাণোচ্ছল, পাজি। তার দুষ্টুমি করে সারা বাড়ি মাতিয়ে রাখে, অথচ তার বাচ্চাটা এই বয়সে ম্যাচিওর। অরিনের মাঝে মধ্যে ভীষণ রাগ লাগে, পরক্ষণে আবার সামলে নেয়। ছেলেটা খারাপ কিছু শিখছে না, বরং এখন থেকে উত্তম শিক্ষা পাচ্ছে। শেহরাজকে মৃদু ধমক দিয়ে ঘুমাতে বলে। মনে মনে ছোট বাবা নামক ব্যক্তিকে বিনা ডিটারজেন্টে ধুয়ে দেয়। বিড়বিড়িয়ে বলে, এই কুখ্যাত মাফিয়া মেহরাব শিকদারের একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে। আমার বাচ্চা নিয়ে তার এত বেশি কলিজা ব্যথা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিছানা হাতড়ে ফোনটা হাতে নিয়ে মেহরাবের নাম্বার খুঁজতে লাগলো অরিন। পুরো কন্ট্যাক্ট লিস্ট খুঁজে নাম্বার না পেয়ে হুট করে ব্লক লিস্ট চেক করলো। ওখানে মেহরাবের 17টা আছে। পার্সোনাল নাম্বারটা আনব্লক করে ঝটপট কিছু কথা লিখে পাঠালো। মেসেজ সেন্ড হতেই আবার নাম্বারটা ব্লক করে দিয়ে ফোনটা সুইচ অফ করে রাখলো। ছেলের দিকে একবার তাকিয়ে নিজেও তার পাশে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মেঘাকৃত স্নিগ্ধ প্রভাত। ডাইনিং টেবিলে বসে দ্রুত হাতে ব্রেকফাস্ট খেতে ব্যস্ত অরিন। একটু পর তার মিটিং আছে। অফিসে গিয়ে টিম মেম্বারদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনায় বসতে হবে। খাওয়ার মাঝেই দেখল মূল ফটক দিয়ে মেহেরাজ এবং মাইমুনা ওয়াহিদ প্রবেশ করছে। বয়সের ভারে নুয়ে পড়া মাইমুনা ওয়াহিদের
এক হাত ধরে সাবধানে হাঁটছে শেহরজ, তার অন্য হাতে লাল টকটকে গোলাপের গুচ্ছ। অরিন অভিভূত হয়ে দেখে তাদের। মাইমুনা ওয়াহিদ ধীর কদমে এগিয়ে এসে অরিনের মাথায় হাত বুলিয়ে বলেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা। অরিন স্মিত হেসে মাথা নাড়ায়। শেহরজ এগিয়ে এসে গোলাপের গুচ্ছটা অরিনের হাতে দেয়। মুগ্ধ চোখে অবলোকন করে মেরুন রাঙা শাড়ি পরিহিত অরিনকে। অরিন শাড়ি পরলে শেহরজ কেবল মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। একটু পরপর বলে, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে আম্মু। বছরে কেবল দুটো অকেশনে শাড়ি পরে অরিন। সে দুটো দিন শেহরজ মায়ের আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু আজ সেটা সম্ভব নয়। আজ তার স্কুলে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আছে। মুখটা লটকিয়ে হাতের ফুলগুলো অরিনের দিকে বাড়িয়ে দেয় শেহরজ। অরিন সেগুলো নিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে দেখতে কেমন লাগছে বাবা? শেহরজ এক পলক মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, বাবা এর বউ লাগছে। শেহরজের কথায় অরিনের হাস্যোজ্জ্বল মুখশ্রী থমকে যায়। খাবারের প্লেট থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে শেহরজের দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করে, এসব কে শিখিয়েছে তোমায়? শেহরজ ভাবলেশীন গলায় বলে, শাড়ি পরলে তোমায় বউ দেখাই আম্মু, আর তুমি তো আমার বাবা এর বউ, তাই এই কথা বলেছি। অরিন শক্ত গলায় শেহরজের হাত ধরে বলে, নেক্সট টাইম তোমার মুখে বাবাই রিলেটেড মন্তব্য যেন না শুনি। গট ইট? শেহরজ তার বাবাইয়ের বিষয়ে অত্যাধিক পজিটিভ। মায়ের সব কথা মেনে চলল। বাবার প্রতি মায়ের এহেন আচরণ তার ছোট্ট মনটাকে বিষিয়ে তোলে। কপাল কুঁচকে একরোখা গলায় প্রশ্ন করে, তুমি সবসময় এমন কেন করো আম্মু? আমার মোটেও ভালো লাগে না। কথাটা বলেই শেহরজ নিজের ঘরের দিকে যায়। অরিন স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকায়। মাইমুনা ওয়াহিদ এতক্ষণ চুপ থাকলো, এবার বলেন, বাবা তার প্রত্যেকটা সন্তানের কাছে সুপারম্যান। সেহরোজের ছোট্ট মস্তিষ্কে এত জটিলতা বুঝবে না। তোমার উচিত তাকে জানানোর, জায়ানের সাথে পরিচয় করিয়ে দেওয়া। 10টা বছর পেরিয়েছে, সেহরোজ আর ছোট নেই। সে তোমাকে প্রশ্নবিদ্ধ করার আগেই তুমি তাকে সত্যিটা জানাও। অরিনের বুকটা হাহাকার করে উঠল। সুখে সংসারের স্বপ্ন দেখা অরিনের জীবনটা বাহির থেকে ঝা চকচকে দেখালেও ভেতর থেকে কেবল ব্যর্থতা আর না পাওয়ার গল্পে ভরপুর। মেয়ের অবস্থা দেখে মাইমুনা ওয়াহিদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক তো হলো, আর কত? আমার মনে হয় এবার তোমারও জেদ ভুলে সেখানে যাওয়া উচিত। অনুভূতিদের দমাতে দমাতে বেহেক দিক থেকে পাথর বনে গেছো, অথচ ভেতরটায় দগদগে ঘা বিদ্যমান। মায়ের কথায় অরিন দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সামলিয়ে মায়ের পায়ের কাছে বসে হাত দুটো মুঠোবন্দি করে হালকা গলায় শুধালো, আমাকে এই দুনিয়ার আলো দেখানোর জন্য ধন্যবাদ মা। বিপদে আপদে সব সময় আমার ছায়া হয়ে সঙ্গে থাকার জন্য আমি কৃতজ্ঞ। এই বিশেষ দিনে আমি তোমাকে খুব সাধারণ একটা উপহার দিতে চাই। কি লাগবে তোমার? অরিনের কথায় মাইমুনা শেখের ভেতরটা বিগলিত হয়। শ্বাস ফেলে কাপা কণ্ঠে বললেন, তোর বাবা আজ 10 বছর থেকে লাপাত্তা অরু। মানুষটা কোথায় গেল, কি হলো, কিচ্ছুটি জানি না। আমাকে ওনার একটা খোঁজ এনে দিতে পারবি? মরার আগে একবার ওনার খোঁজ নিতে চাই। আমার ইচ্ছেটা পূরণ করবি? অরিনের ভেতরটা মুষড়ে পড়ল। ভেতর থেকে বেরিয়ে আসলো লম্বা একটা দীর্ঘশ্বাস। অপারক কণ্ঠে বলল, বিগত 3 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি মাম্মাম, কিন্তু ফলাফল শূন্য। এর উত্তর কেবল একজনের কাছেই আছে। উত্তর পেতে চাইলে তার শর্ত মানতে হবে। মাইমুনা অহিতের অবুঝ বোনটা ক্ষিপ্ত হয়ে আসলো। অরিনের হাত ছেড়ে ফেলে ক্রন্দনরত স্বরে বললেন, আর কত জেদ ধরে বসে থাকবি? কি লাভ হবে তাতে? শেহরোজ বড় হলে জানবে না তার বাবার কথা? এত লুকিয়ে কি লাভ? নিজে কষ্ট পাচ্ছিস, আমাদেরকেও কষ্ট দিচ্ছিস। এসব অহেতুক জেদের জন্য শেহরোজ তোর থেকে দূরে সরে যাচ্ছে। জেদ কখনো ভালো কিছু বই আনে না, এটা ধ্বংসের মূল অস্ত্র। কথাগুলো বলে মাইমুনা অহিত কিছু একটা বিড়বিড় করতে করতে নিজের ঘরের দিকে হাঁটা দিলেন। অরিন থম মেরে কিছুক্ষণ বসে থেকে পরবর্তীতে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। অরিনের গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে আছে। সে একমনে ভেবে যাচ্ছে অতীতের কথা। মেজবা ওয়াহিদের অমীমাংসিত মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। তার সাথে জুড়েছে নতুন রহস্য। বিশিষ্ট শিল্পপতি মোশাররফ ওয়াহিদ মিসিং। 10 বছর পার হয়ে গেলেও তার খোঁজ মেলেনি। মাইমুনা ওয়াহিদ স্বামীভক্ত নারী। মোশাররফ ওয়াহিদ পাপিষ্ঠ হলেও দিন শেষে তার প্রতি মাইমুনা ওয়াহিদ প্রচণ্ড রকমের দুর্বল। আনমনে কথাটা ভেবে ম্লান হাসল অরিন। বিড়বিড়িয়ে তাচ্ছিল্যের সহিত বলল, আপনি যেমন প্রতিশোধের নেশায় আমাকে উপেক্ষা করেছেন,
আমিও তেমনি আত্মসম্মানকে প্রাধান্য দিয়ে দূরত্ব বাড়িয়েছি। এরপরেও সবার নজরে আমিই দোষী। কলঙ্ক থেকে বাঁচতে আপনি নামক কলঙ্কিত আব্রু গায়ে জড়িয়ে নেওয়াটা অবশ্য মস্ত বড় দোষের কাতারেই পড়ে। গ্রিন সিগন্যাল শো করতেই অরিনের গাড়িটা দুর্বার গতিতে এগিয়ে গেল। অরিনের ভাবনাগুলো যৌক্তিক, তবে অজানা বিষয় জানার পরেও কি সেগুলো যৌক্তিক থাকবে? জীবনটা রহস্যের খেলাঘর। বিগত 10 বছর যাবৎ লালিত অভিমান এক ঝটকায় ভুল প্রমাণ হলে কি করবে অরিন? আদৌ কি বেচারি উন্মোচন করতে পারবে সকল রহস্য, নাকি অভিমান, ভুল বোঝাবুঝি যে তার প্রতিশোধের নেশায় কেটে যাবে বাকি জীবন? নিয়তি বরাবরই তাকে চমকে দিতে পছন্দ করে, এবার সেটা মিস হওয়ার সম্ভাবনা প্রবল। শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আছে অরিন। গুরুত্বপূর্ণ মিটিং শেষ হতেই কেবিনে ফিরে এসেছে। আজকে সাইট ভিজিট করার কথা থাকলেও অরিন নির্বিকার চিত্তে বসে আছে। মনটা বড্ড অশান্ত লাগছে। বহু বছর পর নাছোড়বান্দা মনটা কারো তৃষ্ণা অনুভব করছে। অরিন ফোনটা হাতে নিয়ে লক করা গ্যালারিতে ঢুকলো। একের পর এক ছবি দেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। শেষের দিকটায় গিয়ে একটা ভিডিওতে চোখ আটকালো। অতীত। জায়ান এবং অরিনের বিয়ের সবে 18 দিন পেরিয়েছে। বিয়ের পর প্রথম জন্মদিন ছিল অরিনের। একরাশ এক্সাইটমেন্ট নিয়ে 12টা বাজার অপেক্ষায় ছিল অরিন। সে ভেবেছিল জায়ান থেকে বিরাট সারপ্রাইজ দেবে, কিন্তু সময়টা রাত 12টার ঘর পেরিয়ে 2টোতে গিয়ে ঠেকলো, অথচ জায়ানের কোনো খোঁজ খবর নেই। রেগে মেগে নিজে ফোন দিতে অপর পাশ থেকে জায়ানের পিয়ে বলল, স্যার ওটিতে আছে ম্যাম, অপারেশন শেষ হতে সকাল 4টার মতো বাজবে। কথাগুলো শুনে অরিনের অভিমানী মনটা আরও ভার হলো। অভিমানী অভিযোগগুলো অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট চেপে ঝাঁঝালো গলায় বলল, কাছে থাকলে বউ বউ করে অস্থির হয়ে যায়, আর একটু দূরে গেলে তার যে বউ নামক একটা প্রাণী আছে সেটাই ভুলে যায়। লাগবে না কারো উইশ, আমি ওসবের ধার ধারি না। একা বকবক করতে করতে অরিন ঘুমিয়ে পড়ে। ওটি শেষে বের হয়ে প্রিয়তমা স্ত্রীর এহেন কথা শুনে বাঁকা হাসে জায়ান। কিছু একটা ভেবে সুন্দর মতো ভয়েস রেকর্ড অন করে সুরেলা স্বরে গেয়ে ওঠে, জানো কি তুমি, মনের কাছে দূরত্ব কিছু নয়, তবু কেন যেন অপারগামী। মন তোমার মাঝে পড়ে রয়, তোমার মাঝে পড়ে রয়। গানটা গিয়ে ঝটপট বউকে পাঠিয়ে দিয়ে মেসেজে লেখে, সন্ধ্যায় ছাদে উপস্থিত থাকবেন, কথা নড়চড় হলে আপনার খবর আছে। প্রতি বছর অরিনের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করা হয়। এবারও মেজবা সব কিছু অ্যারেঞ্জ করতে চেয়েছিল। সব কিছু সামলে বাসায় মিথ্যা বলে কেবল জায়ানের জন্য রাজশাহীতে থেকে গেছে অরিন। অথচ জায়ানের সেসবের দিকে খেয়ালই নেই। একবার ভাবলো ছাদে যাবে না, আরেকবার কী ভেবে যেন রাজি হলো। পৃথিবীর বুকে সূর্যের আলো বিলীন হয়ে সন্ধ্যা নেমেছে। স্কাই ব্লু কালার শাড়ি পরিহিত অরিন আস্তে ধীরে পা বাড়িয়ে ছাদের দিকে যায়। তার অবুঝ মন বিরাট কোনো সারপ্রাইজের জন্য অপেক্ষা করছিল, অথচ ছাদে প্রবেশ করতেই তার সব ইমাজিনেশন মিথ্যা প্রমাণিত হয়। ছাদে কোণে বর্ণিল আলোকসজ্জা নেই। ছাদের এক প্রান্তে কেবল অন্ধকারে মিশে থাকা এক পুরুষালী অবয়ব দেখা যাচ্ছে। অরিন থমথমে মুখে ধীর পায়ে এগিয়ে যায়। যত এগিয়ে যায় ততই কড়া ম্যানলি পারফিউমের সুঘ্রাণে শিউরে ওঠে। লোকটা এত স্ট্রং পারফিউম ইউজ করে। অরিনের পদধ্বনি শুনে জায়ান পেছনে ফিরে তাকায়। তার দৃষ্টি আটকে যায় অরিনের দেহবায়বে। মুগ্ধ চোখে অবলোকন করতে থাকে। অরিন পাশে এসে দাঁড়ালে হাত টেনে ধরে এক ঝটকায় তাকে বুকের উপর ফেলে জায়ান। অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করে লো ভয়েসে বলে, আমাকে সামনে থাকতে বলে নিচে বেসামল করে ফোন দিয়েছেন, আমি নিয়ন্ত্রণ হারালে তার দায় কার? জায়ানের অমন দৃষ্টিতে অরিন সব কিছু গুলিয়ে ফেলে। মন্তব্য শুনে কাপা গলায় বলে, আমি প্রত্যেক জন্মদিনে শাড়ি পরি, মাম্মাম খুব পছন্দ করে, তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পরেছিলাম। জায়ান ভ্রুকুচকে গম্ভীর গলায় বলে, আমার পছন্দ অপছন্দের হিসেব কবে নোটিস করবেন মিস জায়ান? আপনার না বুঝে করে ভুলের মাসুল দিন শেষে সেই মাসুম ব্যক্তিটাকে দিতে হয়। আমার বেলায় আপনার সব জেনারেল নলেজ ব্রেন ছেড়ে লাপাত্তা হয়ে যায় কেন? অরিন এবারও উত্তর দিতে পারল না। জায়ানের পুরুষালী রুক্ষ হাতগুলোর অবাধ্য বিচরণ তাকে জ্ঞানশূন্য করে দিচ্ছে। অরিন জায়ানকে ছাড়াতে চাইলে জায়ান আরেকটু শক্ত বাঁধনে আবদ্ধ করে বলে, কন্ট্রোললেস আমিটাকে সামলানোর জন্য প্রস্তুত থাকুন। আপনার অনৈতিক কর্মে আমার বক্ষ পিঞ্জরে আগ্নেয়গিরির লাভা উৎকীর্ণ হচ্ছে। আমি একা কেন জ্বলব? এই বক্ষ পিঞ্জরে জ্বলতে থাকা আগুনের দহনে আপনাকে পোড়াবো আমি।
জায়ানের হাসকি স্বরে বেচারি অরিন কোনোরূপ শব্দ উচ্চারণ করতে পারে না। হাত ছড়িয়ে নিতে টানা হেঁচড়া শুরু করলে অসাবধানতা বশত শাড়ির কুচিগুলো খুলে যায়। সাথে সাথে অরিনের মুখ থেকে চাপা আর্তনাদ বেরিয়ে আসে। জায়ান সামান্য থেমে বিষয়টা অবলোকন করে শুকনো ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, আগুন ছন্দের বউ থাকার যন্ত্রণা অনেক, কাছে যাওয়ার অনুমতি নেই, অথচ কাছে টানতে যত প্রকার ইনসিডেন্ট দরকার সব একের পর এক ঘটিয়ে যাচ্ছে। সামনে দৃশ্য দেখে মনের ঘরে তালা দিয়ে বসে থাকার মতো ধৈর্য সবসময় অক্ষুণ্ণ থাকে নাকি? এবার শাড়ির দিকে তাকিয়ে আরেকবার জায়ানের দিকে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায় অরিন। জায়ান তার দিকে ফিরে ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলে, আমার জন্য যেহেতু হয়েছে আমি সবটা গুছিয়ে দিচ্ছি। অরিন এক হাতে সমস্ত শাড়ি সামলে নিয়ে বলে, দরকার নেই, আমি বাসায় গিয়ে চেঞ্জ করে আসছি। আপনি এখানেই অপেক্ষা করুন। জায়ানের মুখটা ছোট হয়ে গেল। অরিন পেছন ফিরে চলে যেতে নিলে জায়ান তাকে আটকে দিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল। অরিন চোখ বড় বড় করে তাকিয়ে বাধা দিতে চাইলে জায়ান অসহায় কণ্ঠে বলল, আমি গোটাটাই সভ্য, শুধু আপনার প্রসঙ্গে এক চিমটে অসভ্য। আমাকে এতখানি বেসামাল করার ফলস্বরূপ একটুখানি শাস্তি পেলে আমার কিছু হবে না। জায়ানের লাজহীন কথায় অরিনের মুখটা রক্তিম হয়ে ওঠে। দুহাতে মুখ ঢেকে লজ্জাস্বরূপ স্বরে বলে, একটুখানিতে আপনি আরও বেসামাল হয়ে ওঠেন, পরিশেষে আমি আর অক্ষত থাকি না। জায়ান ফ্ল্যাটে প্রবেশ করে দরজা লক করতে করতে ভাবলেশীন গলায় বলল, আপনার সান্নিধ্যে আসলে আমি হুঁশ খুইয়ে বসে হৃৎপিণ্ড লাগামহীন গতিতে রক্ত পাম্প করে মস্তিষ্ককে অস্থির করে তোলে। ভদ্রতা, সংযম, ধৈর্য এবং শান্তি নামক মহৎ গুণেরা আমাকে তালাক দিয়ে পরলোক গমন করে। অরিনের বুক ধরফর করছে। বিশাল একটা ফ্ল্যাটে কেবল সে আর জায়ান অবস্থান করছে। বৈধ স্বীকৃতি পাওয়ার সম্পর্কে এসব খুবই স্বাভাবিক। কিভাবে বাধা দিবে সে জায়ানকে? অরিনের ভাবনার মাঝে জায়ান তাকে কোল থেকে নামিয়ে বেডে বসায়। সামনে হাঁটু গেড়ে বসে অরিনের একটা পা তার হাঁটুর উপর রেখে বেডসাইড ড্রয়ার থেকে একটা চমৎকার নীল পাথরের তৈরি পাইল বের করে। রত্ন পাথরটা দেখে অরিনের ভ্রু কুঁচকে আসে। জায়ানের মুখভাব দেখে বলে, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা মাই লাভ। আমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তির জন্য পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রত্ন পাথরে তৈরি পায়েল পছন্দ হয়েছে? অরিন চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এটা এটা জায়ান স্মিত হেসে বলে। এটা হোপ হীরার তৈরি। অরিন বিস্ময়ে হতবিহ্বল হয়ে যায়। মুখ ফুটে কিছু বলার পূর্বে অরিনকে এক ঝটকায় দাঁড় করিয়ে দিয়ে শাড়ির কুচিগুলো হাতে নিয়ে বলে, নো মোর ওয়ার্ডস। এবার আমার বর্ণাটা বুঝে নিতে দিন মিসেস তৌসিফ। অরিন কথা বাড়ায় না, কৌতূহল দমিয়ে জায়ানের যত্নগুলো অনুভব করার চেষ্টা করে। শাড়ি পরানোর বাহানায় অরিনকে আরও বেশি এলোমেলো করে দিতে থাকে জায়ান। কোনো মতে শাড়ির কুচিগুলো গুছিয়ে জায়ান উঠে দাঁড়ায়। অরিন কাপা কণ্ঠে জায়ানকে বলে, আমি করে নিচ্ছি, আমায় দিন। জায়ান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে থেকে গোছানো কুচিগুলো ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে কুচিগুলো ঝরঝর করে খসে পড়ল। অরিন হকচকিয়ে উঠে বলল, এটা কি করলেন জায়ান? অরিন বাকি কথা সম্পূর্ণ করতে পারল না। জায়ানের শক্তপোক্ত হাতের বাঁধনে আবদ্ধ হলো তার ছোট্ট পেলব দেহখানা। অরিনকে বুকে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে জায়ান বলল, আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আমি ম্যাডাম। আমাকে এভাবে বেসামাল করলে মতামত দূরে থাক। সামান্য নিষেধাজ্ঞাও গ্রাহ্য করা হবে না। পরবর্তীতে খেয়াল রাখবেন, ঠিক আছে? জায়ানের উষ্ণ নিঃশ্বাস অরিনের ঘাড়ে আছড়ে পড়ছে। তার উপর জায়ানের অবাধ্য হাতের বিচরণে ক্ষণে ক্ষণে শিউরে উঠছে মেয়েটা। এমতো অবস্থায় জায়ানের উপরিউক্ত কথা শুনে স্বস্তির শ্বাস ছাড়ে। তার স্বস্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জায়ান তাকে নরম ফোমের বিছানায় ছুঁড়ে ফেলে বাঁকা হেসে বলে, আমি সামলে গেছি, সেটা আমার অসীম ধৈর্যের ফলাফল। কিন্তু আপনার তো শাস্তি বাকি। অরিন কাঁদো কাঁদো চোখে জায়ানের দিকে তাকিয়ে ভাবে, এই বান্দা ইহ জীবনে কখনো তাকে শুধুমাত্র বিন্দুমাত্র স্বস্তি দেবে না। অরিনকে ওভাবে অসহায় হয়ে চেয়ে থাকতে দেখে বলে, আপনার স্পেশাল গিফট এখনো বাকি ম্যাডাম। অরিন মাথা নাড়িয়ে নাকচ করে বলে, আমার কোনো গিফট লাগবে না, আমি এখন বড় হয়ে গিয়েছি, বড়রা বার্থডে গিফট নেয় না। বিছানায় পড়ে থাকা আধখোলা শাড়ি পরিহিত অরিনের দিকে তাকিয়ে জায়ান তার গায়ের টি শার্টটা খুলে দূরে ছুঁড়ে ফেলে। বাঁকা হেসে হাসকি টোনে মোহনীয় কণ্ঠে বলে, লেটস সেটল দিস লাইক অ্যাডাল্টস। অরিন বিস্ময়ভূত হয়ে চেয়ে থাকে কেবল। রুমের লাইট বন্ধ করে জায়ান এগিয়ে আসে। অরিনের উপর আতশোয়া হয়ে গলায় মুখ ডুবিয়ে লম্বা শ্বাস টানে। অরিন শক্ত করে জায়ানের হাত দুটো খামচে ধরে। অরিনের অবস্থা দেখে বাঁকা হেসে ব্যঙ্গাত্মক স্বরে জায়ান প্রশ্ন করে, আর ইউ ওকে বেবি গার্ল?
অনুভূতির তীব্র দহনে বশীভূত অরিন কোনরূপ শব্দ উচ্চারণ করতে পারে না। অরিনের নেশালো দৃষ্টি দেখে ফাঁকা ঢোক গেলে জায়ান গলা ছেড়ে অরিনের অনাবৃত উদরে মাথা রেখে গম্ভীর কণ্ঠে বলে, আর ইউ রেডি ফর দ্য বিগেস্ট সারপ্রাইজ প্রণয়পূর্ণা? অরিন ধীরস্বরে বলে। মিনিট খানেক পর হুট করে বাহিরে বিকট শব্দ শোনা যায়। অরিনের সাথে লেপ্টে থাকা জায়ান বিছানা হাতড়ে কিছু একটা খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত জিনিস হাতে আসতেই সেটা প্রেস করে। ফলস্বরূপ বিছানার পাশে থাকা পর্দাগুলো সরে গিয়ে দৃশ্যমান হয় বাহিরের দৃশ্য। আচমকা সেরকম হওয়াতে অরিন কিছুটা ঘাবড়ে যায়। জায়ানের ঘরের এক পাশ সম্পূর্ণভাবে কাচের তৈরি। ভারী পর্দা দ্বারা আবৃত থাকায় অরিন লক্ষ্য করেনি আগে। এখান থেকে বাহিরের দৃশ্য প্রতীয়মান হয়। ফ্ল্যাটটা 19 তলায় হওয়ায় নিচের দৃশ্যগুলো চমৎকার দেখায়। অরিন দেখল আকাশে ধোঁয়া উড়িয়ে দুটো ফাইটার জেট উড়ছে। কিছু সময়ের ব্যবধানে সাদাটে ধোঁয়ার কুণ্ডলী কিছু অক্ষরের আকৃতি তৈরি করে সেখানে স্পষ্টভাবে লেখা, হ্যাপি বার্থডে অরুণী। অরুণী অভিভূত হয়ে দেখে সেই দৃশ্য। এত ইউনিক উপহারও বুঝি দেওয়া যায়? জায়ান বরাবরই সাধারণ কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো স্মৃতি উপহার দেয়। জায়ানের এই অস্বাভাবিক কর্মকাণ্ডে অরিন দিন দিন অভ্যস্ত হয়ে যাচ্ছে। অরিনের নিজেকে সৌভাগ্যবতী মনে হয়। খুশিতে অশ্রু জমে চোখের কার্নিশে। জায়ানের সেসবে ধ্যান নেই। সে এক মনে দেখে যাচ্ছে অরিনের কোমরের বাম পাশের কালো তিলটা। ফর্সা পেটে একদম নজর টিকার মতো লাগছে। জায়ান আলতো হাতে সেটা ছুঁয়ে দেয়। জায়ানের শীতল হাতের স্পর্শে অরিনের উদর খানিকটা সংকুচিত হয়। জায়ান কিছুটা অবাধ্য হয়ে তিলটায় গাঢ় চুম্বন বসায়। অরিনের যেন হুঁশ ফেরে। জায়ানের কাঁধে হাত রেখে কাপা গলায় বলে, সারপ্রাইজের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি বাসায় যাব। অরিনের কথা না শুনে তিলটার উপর সুচালু দাঁতের প্রয়োগ করে জায়ান। অরিন আর্তনাদ করে জায়ানের কাঁধ খামচে ধরে। জায়ান লাল হয়ে যাওয়া জায়গাটায় আলতো চুম্বনীকে পুনরায় উদরে মুখ ডোবায়। অরিনের কথার প্রত্যুত্তরে ভাবলেশীন গলায় বলে, মাই প্লেজার মিসেস তৌসিফ। আপনি আপনার বাসায় আপনার স্বামীর সাথে আপনার বেডরুমে অবস্থান করছেন। বাড়তি কথা না বলে শান্ত থাকুন। আমি ভীষণ টায়ার্ড। আপনাকে বালিশ বানিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে এই ক্লান্তি দূর করতে চাই। অরিন কাঁদো কাঁদো গলায় বলে। আপনি আমাকে ভীষণ জ্বালাতন করেন জায়ান। দিস ইজ নট ফেয়ার। জায়ান মৃদু হেসে অরিনের উদরে আলতোভাবে নাক ঘষে দিয়ে হাসকি স্বরে বলে, আপনার যন্ত্রণা অতি শীঘ্রই দ্বিগুণ হতে চলেছে মিসেস তৌসিফ। একদিন ঠিক এখানটায় আমাদের অস্তিত্বের আগমন ঘটবে। আমার অবর্তমানে আপনি যতটুকু স্বস্তিতে থাকেন সেটাও খুব জলদি হরণ হতে চলেছে। জায়ানের কথায় অরিনের সর্বাঙ্গে অজানা শিহরণ বয়ে যায়। অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে শিহরিত হয় অন্তঃপট। আচমকা রিংটনের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে অরিন। ফোন রিসিভ করে অপর পাশের কথা শুনতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে। তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে চিহ্নিত সুরে বলল, আমি আসছি। শেহরোজের স্কুল প্রাঙ্গণে এসে থামলো একটি সাদা রঙের গাড়ি। দরজা খুলে ভেতর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসলো অরিন। দ্রুত কদম ফেলে এগিয়ে গিয়ে উপস্থিত হলো অফিস কক্ষে। কিছুক্ষণ আগে তাকে কল দিয়ে জানানো হয়েছে শেহরোজ একজন গার্ডিয়ানের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, এমনকি তার গায়ে হাতও তুলেছে। অরিনকে আসতে দেখে প্রিন্সিপাল মিসেস এস্ট্রোলা মার্টিনি গম্ভীর মুখে তাকালো। একপাশে রাগের অনুমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে শেহরোজ। ইন করা শার্টটা এলোমেলো, গালো হাতের বেশ কিছু জায়গায় আঁচড়ের দাগ। অন্য পাশে দাঁড়িয়ে আছে একজন 16 বছর বয়সী ছেলে এবং তার মা। ছেলেটার পরনের শার্টে ছোপ ছোপ রক্তের ছাপ রয়েছে এবং মাথায় ছোট্ট করে ব্যান্ডেজ বাঁধা। তার পাশে দাঁড়ানো ভদ্রমহিলা ক্রোধিত নয়নে দেখে যাচ্ছে শেহরোজ এবং অরিনকে। অরিন শব্দ অবলোকন করে ধীর স্বরে ইতালিয়ান ভাষায় বলল, হ্যালো, আমি শেহরোজের অভিভাবক। কি করছে আমার ছেলে? প্রিন্সিপাল গম্ভীর মুখে চেয়ে থেকে বললেন। প্রিন্সিপাল ম্যাম তার কথা শেষ করতেই সেই ভদ্রমহিলা চেঁচিয়ে বললেন, সত্য কথা বললে গায়ে লাগে। আমার ছেলে কোনো অন্যায় করেনি, সে কেবল সত্য কথা বলেছে। এতেই ছোট মরিচের গায়ে আগুন ধরেছে। আমি অবাক হইনি। যার মায়ামন তার সন্তান কেমন হতে পারে সে বিষয়ে স্পষ্ট ধারণা আছে আমার। ভদ্রমহিলা একজন বাঙালি। অরিন কথাগুলো শুনে স্পষ্ট বুঝলো তার ক্ষোভের কারণ, তবে পুরোটা জানতে শেহরোজ সামনে বসে ধীর গলায় বলল, আব্বাজান, ঘটনা কি ঘটেছে বলো তো?
অন্যরা বাদ সাধতে নিলে অরিন চড়া গলায় বলে, সবার কথা বলার সুযোগ আছে। শেহরোজ এক পলক সেই ছেলেটা এবং তার মাকে দেখে বলে, আমি ছুটি হওয়ার বাইরে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হুট করে আমাকে দেখে উনি বাজে মন্তব্য ছুড়ে মারেন। উনি বলেন, তুমি নাকি খারাপ মেয়ে, তুমি নাকি স্লাট, ধোকাবাজের মেয়ে, ধর্ষকের বোন। আমার বাবাকে সেটা নাকি তুমি জানোই না। আমার নাকি জন্মের ঠিক নেই, আমার বাবা নেই, তাই তুমি নাকি আমার ক্লাসমেটের আব্বুদের পটানোর চেষ্টা করো। এসব নাকি তোমার সফলতার আসল কারণ। অবুঝ শেহরোজ কি বলছে তার মানেটা হয়তো সে নিজেও জানে না। অরিন সবটা শুনে অবাক চোখে তাকালো সেই ভদ্রমহিলার দিকে। তিনি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকান। প্রিন্সিপালও খানিকটা ভড়কে যান এমন কথা শুনে। বিচার নিয়ে আসার পর এই ভদ্রমহিলা এমনভাবে রংছং মাখিয়ে কথা বলেছিলেন যে শেহরোজের কথা শোনার ব্যাপারটা মাথাতেই আসেনি। সবার রিয়াকশন দেখে ক্ষিপ্র স্বরে শেহরোজ আবার বলল, ওর সাহস কি করে হয় তোমাকে খারাপ বলার? সে কেন তোমাকে খারাপ বলবে? ও কেন আমার বাবাইকে নিয়ে বিরূপ মন্তব্য করলো? শেহরোজ রাগে ফোঁসফোঁস করছে। অরিন তাকে সামলে সেই ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে কোনরূপ বাক্য ব্যয় ছাড়া ঠাস ঠাস করে পরপর 3টে থাপ্পড় মারে। অরিনের শক্ত হাতের থাপ্পড়ে তিনি তবদা খেয়ে যান। উপস্থিত সকলেই বিস্মিত। অরিন সেই ছেলেটার সামনে দাঁড়িয়ে অস্বাভাবিক শান্ত সুরে বলল, তোমার বাবা স্লাটদের প্রতি ইন্টারেস্টেড হলে সেটা স্লাটদের দোষ নয়, দোষটা তোমার বাবার চরিত্রের। খানিকটা থেমে দাঁত কিরমিরিয়ে পুনরায় বলল, তোমার বেয়াদব, বেকুব, লাছহীন, জ্ঞানহীন, অসভ্য আম্মুকে বলবে তোমার বাবার সামনে স্ল্যাটের ভূমিকা পালন করতে। তাহলে তোমার চরিত্রহীন বাপ অন্যের পেছনে ঘুরবে না। নিজের ঘরেরটা আগে সামলাও, তারপর পরের দিকে আঙুল তোলো, কেমন? কেউ প্রত্যুত্তর করার সাহস পেল না। অরিন বাঁকা হেসে প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, আমার ছেলে ভুল করেছে, তবে অন্যায় করেনি। আশা করি আপনি বিবেচনা করে সঠিক বিচার করবেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত। সিদ্ধান্ত জানিয়ে দেবেন, আমি অপেক্ষা করব। কথাগুলো বলে শেহরোজের হাত ধরে চলে গেল অরিন। পেছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। অরিনের বেরিয়ে যাওয়ায় মিনিট খানেক পর সশব্দে বেজে উঠল প্রিন্সিপাল মার্টিনির ফোন। আননোন নাম্বার থেকে ভ্রু কুঁচকে রিসিভ করতে ওপাশের কথাবার্তা শুনে ভড়কে যান। এসি রুমে থাকা সত্ত্বেও কপাল বেয়ে শ্বেত জল গড়িয়ে পড়ে। গাড়ির ব্যাক সিটে বসে আছে অরিন এবং শেহরোজ। অরিন ছেলেকে শান্ত করার চেষ্টা করলো। ক্ষিপ্র শেহরোজ অরিনের কথা শুনতে নারাজ। অতিরিক্ত রেগে যাওয়ার ফলে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। শেহরোজ রাগান্বিত চোখে চেয়ে অরিনকে প্রশ্ন করে, আমার বাবাই কেন আসে না আম্মু? তুমি কেন আমাকে বাবার কাছে যেতে দাও না? অরিন বোঝানোর স্বরে বলে, আমি তোমার মা, আমিই তোমার বাবা। শেহরোজ জেদি গলায় চিল্লিয়ে বলে, না, তুমি আমার বাবা নও। সবার বাবা আলাদা, আমারও আলাদা বাবা আছে। আমি বাবাইয়ের কাছে যাব, তুমি এখনই নিয়ে চলো। অরিন ছেলের একরোখা আচরণ দেখে বলল, এমন করে না বাচ্চা, তুমি না গুড বয়। শেহরোজ কেঁদে ফেলে বলে, আমাকে ফোন দাও। শেহরোজের ডেসপারেট আচরণ দেখে অরিন ভয় পায়। শেহরোজ প্রি ম্যাচিওর বেবি হওয়ায় তার বিশেষ কিছু শারীরিক সমস্যা আছে। হাইপার হওয়া তার জন্য বড্ড ক্ষতিকর। ছেলেকে সামলাতে না পেরে অরিন তাকে কাছে ডেকে জড়িয়ে ধরে তার হাতে ফোনটা দেয়। ফোন হাতে নিয়ে লক খুলতেই আচমকা একটা ছবি দৃশ্যমান হয়। ছবিটা দেখে অরিনের বুক ধক করে ওঠে। ছবিটা জায়ানের। সিসিলিয়ার মুহূর্তগুলো স্মরণে রাখার জন্য জায়ানের বেশ কিছু ছবি তুলেছিল। ছবিগুলো দেখতে গিয়ে সেগুলো পুনরায় লক করতে ভুলে গেছে বেচারি। শেহরোজ ছবিটা এক মনে দেখে প্রশ্ন করে, এটা কে মাম্মাম? ছেলের প্রশ্নে অরিন থমকানো কণ্ঠে শান্ত সুরে বলে, প্রতিশোধের নেশায় উন্মাদ এক অপ্রেমিক। আশানুরূপ উত্তর না পেয়ে ফোনটা দূরে ছুঁড়ে ফেলে শেহরোজ। জেদ সামলাতে না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে। বদমেজাজি ছেলের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করতে না পেরে মৃদু স্বরে তাকে ধমকে ওঠে অরিন। তা দেখে শেহরোজের জেদ আরও বেড়ে যায়। কাঁদতে কাঁদতে আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। অরিন শক্ত হাতে তাকে কাছে টেনে পিঠে হাত বুলিয়ে দিয়ে ধৈর্য ধারণ করতে বলে। ছেলের অবস্থা দেখে বুকটা মুচড়ে ওঠে। স্থবির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্তিম সিদ্ধান্তে পৌঁছায়। লুকোচুরির খেলার সমাপ্ত হয়েছে। এবার সময় এসেছে সত্যের মুখোমুখি হওয়ার।
অসুস্থ ছেলের শিয়রের কাছে বসে আছে অরিন। ছোট্ট জানটা নিস্তেজ হয়ে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক দেওয়া। মাঝে মধ্যে শেহরোজের শব্দ করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। ছেলের অবস্থা দেখে অরিনের বুকটা কেঁপে ওঠে। ছেলেটা একদম জায়ানের মতো হয়েছে, রূপে গুণে আচরণে সবটা তার মতো। শুরুর দিকে শেহরোজকে দেখলেই অরিনের বুকটা হাহাকার করে উঠত। মনুষ্যাপটে কেবল চেনা মুখটা উকি দিত। মানুষটা যদি তাকে প্রাপ্য সম্মান দিত তবে গল্পটা অন্যরকম হতো। জায়ানের সাথে থাকাকালীন সময়ে অরিনের কখনো মনে হয়নি মানুষটা প্রতিশোধের নেশায় তাকে বরবাদ করার ফোন দিয়ে আসছে। মানুষ এত নিখুঁত অভিনয় করতে পারে। মস্তিষ্ক বলে জায়ান দোষী, কিন্তু হৃদয় মানতে নারাজ। দিন শেষে তাদের মনোমালিন্য। অরিন ক্লান্ত হয়ে যায়। ভাবনা থেকে বেরিয়ে আনমনে বিড়বিড়িয়ে বলে, বয়সটা যখন 21-এর ঘরে তখন কেবল আপনার রমণী ছিলাম। আজ 31-এ এসে আপনার সন্তানের জননী আমি, অথচ আপনি অপ্রেমিকই থেকে গেলেন। আমার স্বচ্ছ অনুভূতির অঘোষিত খুনি হয়েও অবুঝ হৃদয়ের কাছে আমৃত্যু নির্দোষ রয়ে গেলেন। আমাকে শূন্য করে আপনি পূর্ণ, অথচ আপনাকে ভালোবেসে আমার হৃদয় অজস্র টুকরায় বিচূর্ণিত। অরিনের ভাবনার মাঝে আচমকা একজন সার্ভেন্ট ছুটে এসে হড়বড়িয়ে বলল। অরিন বিরক্ত হয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলল, ঠাস করে দুটো চড় মারতে পারেনি? এটা ভদ্রলোকের বাসা, গুন্ডামো করতে আসছে কোন সুখে? মেয়েটা গোলগাল চোখে চেয়ে থাকলো অরিনের দিকে। তার ম্যাডাম একটু বেশি সাহসী। ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়াকে এরকম কথা বলার দুঃসাহস কয়জন রাখে? মেয়েটা কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। অরিন দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমের বড় সোফাটায় রাজকীয় ভঙ্গিতে বসে আছে মেহরাব। পরনে তার ব্ল্যাক কালার ফর্মাল স্যুট। ফর্সা শরীরটায় চমৎকার মানিয়েছে এই সাজ পোশাক। আঙ্গুলের ফাঁকে সিগারেটের শলাকায় মাঝে মধ্যে শুকটান দিয়ে ধোঁয়া ছড়াচ্ছে উপরে। চোখ ঘুরিয়ে অনুসন্ধান করছে বহুল কাঙ্ক্ষিত সেই ছোট্ট মানবের। শেহরোজের দেখা মিলল না, তবে ঘর ছেড়ে বেরিয়ে আসলো অরিন। অরিনকে এগিয়ে আসতে দেখে বাঁকা হেসে মেহরাব বলল, ভাবি সাহেবা যে কেমন আছেন? অরিন ভাবলেশীন মুখে এগিয়ে এসে সামনের সোফাটায় বসলো। তার চোখে মুখে লেপ্টে আছে একরাশ বিষণ্ণতা। মেহরাবের অযাচিত প্রশ্নের উত্তর না দিয়ে কাটকাট গলায় বলল, 10 বছর আগে আপনি একটা ডিল করেছিলেন, আজ আমি একটা ডিল করতে চাইছি। এতে দুপক্ষেরই লাভ আছে। আপনি কি রাজি? মেহরাব হাতের সিগারেটে শেষ টান দিয়ে ফ্লোরে ফেললো। পা দিয়ে মারিয়ে শীর্ষের স্ফুলিঙ্গ নিভিয়ে অবশিষ্ট ধোঁয়াটুকু বাতাসে ছাড়লো। অরিন দাঁত কিরমিরিয়ে সম্পূর্ণ দৃশ্য দেখে তা হজম করার চেষ্টা করলো। মেহরাব সশব্দে হেসে ফেলে বলল, রাজি না হয়ে উপায় রেখেছেন? বিগত 10 বছর যাবৎ রিজেক্ট হতে হতে পরিশেষে সুযোগ মিলেছে, হাতছাড়া করি কিভাবে? ডিলের ডিটেলস বিস্তারিতভাবে জানালে খানিকটা সুবিধা হতো। অরিন লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বেশ কিছু প্রশ্ন করব। আপনি যদি সবগুলো প্রশ্নের সঠিক জবাব দেন তাহলে শেহরোজ জানবে তার পিতার আসল পরিচয়। মেহরাব চোখ মুখ কুঁচকে গম্ভীর স্বরে বলল। লোক ঠকানো আপনার পারিবারিক ব্যবসা, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। অরিন রেগে মেগে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার পরিবারের লোকজন যদি অদম হয় তাহলে আপনারাও উত্তম নন। আমার পরিবার যে ঘৃণ্য কাজ করেছে, প্রতিশোধের ট্যাগ লাগিয়ে আপনারাও সেই একই কাজ করেছেন। মেহরাব বাঁকা হেসে বলল, আজ আপনাকে চমৎকার কিছু অজানা রহস্য জানাবো, তবে আমার আরও প্রফিট চাই। অরিন দাঁতে দাঁত চেপে ক্রোধ দমন করে বলল, লাগবে না আমার উত্তর। ঘুরে ফিরে আমার পরিবারের দোষে আমাকে কলঙ্কিত করেছেন, এটাই হবে আপনাদের অন্তিম যুক্তি। আমি এসব শুনে শুনে বিরক্ত। মেহরাব দীর্ঘশ্বাস ফেলে অরিনের রাগান্বিত মুখে দৃষ্টি নিবদ্ধ করে বলল, ভাইরাল হওয়া ছবিগুলো আপনার ছিল না। প্রতিশোধের নেশায় জায়ান সেইগুলো ভাইরাল করেনি, বরং জায়ান ছিল এই পুরো গেমের গুটি। তাকে দিয়ে জোরপূর্বক এইসব করানো হয়েছে। অপ্রত্যাশিত কথাগুলো শুনে অরিন বিস্ময়ে হতবিহ্বল হয়ে তাকালো। শুকনো ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, মানে? মেহরাব ভাবলেশীন কণ্ঠে বলল, আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব, তবে বিনিময় হিসাবে আপনাকে আর শাহরাজকে জায়ানের সম্মুখে দাঁড়াতে হবে। অরিন চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়। লম্বা শ্বাস ফেলে শুকনো ঠোঁটজোড়া জিভ দ্বারা ভিজিয়ে নিজেকে সামলাতে চেষ্টা করলো। অরিনের অবস্থা দেখে শেহরোজের জন্য আনা একটা জুসের বোতল অরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, কথা শোনার আগে হুঁশ হারালে হবে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। অরিন কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলে, আমি রাজি,
তবে কোনো কিছু না লুকিয়ে সম্পূর্ণ সত্যটা আমাকে বলতে হবে। মেহরাবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। পরিশেষে বন্ধুকে দেওয়া কথা সে রাখতে পেরেছে। অয়নের সম্মতি শুনে লম্বা শ্বাস ফেলে বলতে শুরু করে অতীতের কথা। মাফিয়ারা তরুণীদের কাছে হার্টথ্রোব হলেও এক্ষেত্রে বাস্তবতা পুরোটাই উল্টো। নিকৃষ্ট অপরাধীদের দ্বারা তৈরি একটি সংগঠনের আসল মালিককে বলা হয় গডফাদার। মাদক পাচার, মানব পাচার, হীরা ও স্বর্ণ পাচার, চোরাচালান, অবৈধ অস্ত্র পাচার, সাইবার ক্রাইমের মতো সব ধরনের অনৈতিক কাজ নিয়েই সে এ ধরনের চক্র সক্রিয়। মাফিয়াদের মনুষ্যত্ব বলতে কিছু থাকে না। প্রেম, প্রণয়, প্রিয় মানুষ শব্দগুলো তাদের জন্য ধ্বংসের শিরোনাম। মেহরাবের চাচা মাহাদি শিকদারকে যখন প্রমাণ হস্তান্তরের কথা বলা হয়, তিনি সাফ সাফ নিষেধ করে দেন। অসৎ কাজে তিনি কখনোই নিজেকে জড়াতে চাননি। মিথ্যা মামলায় জেলে থাকার পরও তিনি সত্য উন্মোচনের চেষ্টা জারি রাখতে চেয়েছিলেন। যখন প্রিয়তমা স্ত্রী এবং পরিবার হুমকির মুখে পড়ল, তখন তিনি বাধ্য হয়ে সকল প্রমাণ হস্তান্তরের সিদ্ধান্ত নেন। এরপরও মেলেনি মুক্তি। সৎ মনোভাব পোষণের পরও এত অসম্মান, অপবাদ সহ্য করতে পারেননি মাহাদি শিকদার। তিনি একজন দুর্ধর্ষ পুলিশ অফিসার ছিলেন। পুরো ডিপার্টমেন্ট তাকে নক্ষত্র হিসেবে চিনত। সেই মানুষটা নিজের অমন পরিণতি দেখে আকুল পাথরে পড়ে। প্রশাসনের সকল ব্যক্তি মোশাররফ ওয়াহিদের সাথে অপর পাশে তিনি একা। এই লড়াইয়ে কখনোই তিনি জিত হাসিল করতে পারবে না সেটা স্পষ্ট জানতেন। নিয়তি মেনে নিয়ে যাবজ্জীবন কারাদণ্ড গ্রহণ করে নিয়েছিলেন। হুট করে খবর আসে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর। সবাই জানালো তার বউ নাকি সুইসাইড করেছে। অত মাহাদি শিকদার খুব ভালো মতো জানতেন সেটা সম্ভব নয়। স্ত্রী এবং সন্তানের মৃত্যু ওনাকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। ঘটনার তদন্ত করতে ওনার খুব স্নেহের একজন অফিসার তথা ওনার পিএকে নির্দেশ দেন। দুদিন পর মুখে আধার নামিয়ে খুব করুণ কণ্ঠে সেই অফিসার বলে, মোশাররফ ওয়াহিদ একজন দুশ্চরিত্র লোক। আপনাদের ঝামেলাটা তার ইগো হার্ট করে। মেল ইগো স্যাটিসফাইড করতে তিনি কৌশলে ম্যামের কৌশলের সময়কার একটা ভিডিও ধারণ করেন। সেই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ম্যামকে কুপ্রস্তাব দেন। ম্যাম রাজি না হয় সেটা নেটে ভাইরাল করা হয়। খবর ওঠা নয় আপনি জেলে। তাই দেহের ক্ষুধা মেটাতে নাকি ম্যাম পার্টি অফিসের লোকজনকে এসব ভিডিও পাঠিয়েছেন। ম্যামের বাসার লোকজন কিছু যাচাই বাছাই না করে ম্যামকে মারধর করেন এবং ম্যাম এই অশান্তি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। আপনার জন্য একটা চিটকুট লিখে গিয়েছেন, তাতে লেখা, নিষ্ঠুর পৃথিবী আমায় বাঁচতে দেয়নি, মাফ করে দিও, ওপারে আমরা অপেক্ষা করব। মাহাদি শিকদারের সমস্ত নীতি মুখ থুবড়ে পড়ে। সৎ মনোভাব পাল্টে অসৎ মানসিকতা তৈরি হয়। ক্ষুরোধার মস্তিষ্কে ন্যায় বিচারের বদলে প্রতিশোধের নেশা চেপে বসে। জেলের ভেতরে বিরাট বড় বড় মাফিয়ার সঙ্গে সম্পর্ক হয় তার। 7 বছর প্ল্যানিং করে পরিশেষে জেল ছেড়ে বেরিয়ে আসেন এবং শত প্রচেষ্টার পর নিজেকে বিশ্ববিখ্যাত মাফিয়াদের কাতারে অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। মোশাররফ ওয়াহিদের প্রত্যেকটা মুভমেন্ট খুব সুন্দর মতো ফলো করতেন তিনি। বদলা নেওয়ার জন্য পারফেক্ট প্ল্যান সাজাতে পারছিলেন না কিছুতেই। তখনই জায়ানের আগমন ঘটে। সবটা বিবেচনা করে তিনি প্ল্যান সাজান। জায়ানকে ইতালি নিয়ে এসে তাকে শর্ত দেন, মোশাররফ ওয়াহিদের সম্মান, অর্থ, প্রতিপত্তি সবটাই বিনষ্ট করতে হবে এবং তাতে সঙ্গতি পেতে তুমি। আমার টার্গেট ওর মেয়ে অরিন। ওকে স্পষ্ট করে প্ল্যান সাজাও। যেভাবে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে ঠিক একইভাবে মোশাররফ ওয়াহিদের সম্মান, অর্থ, বৈভাবে মৃত্যু ঘটাতে হবে। মোশাররফ ওয়াহিদকে রাস্তায় কুকুর হিসেবে দেখতে চাই আমি। বিনিময়ে তুমি হবে আমার পরবর্তী উত্তরসূরি। আমি তোমাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করব এবং তোমার প্রতিশোধ নেওয়ার পথ মসৃণ করে দেবো আমি। সদ্য পরিবার হারানো জায়ানের বিক্ষিপ্ত মস্তিষ্কে আগে থেকে ক্রোধের আগুন জ্বলছিল। মাহাদি শিকদারের কথা সেই আগুনে ঘি ঢালার মতো কাজ করে। সে মাহাদি শিকদারের কথায় রাজি হয়ে যায়। নিয়তি হলো প্রহেলিকা। এর রহস্যের মায়াজাল ব্যাপক বিস্তৃত। অয়নের সান্নিধ্যে আসা জায়ান কখন নিজের মোটিভ থেকে ছিটকে পড়েছিল তা সে টেরই পায়নি। ইতালিতে অবস্থানরত মাহাদি শেখ তা টের পেতেই জরুরি ভিত্তিতে জায়ানকে ইতালিতে ডেকে পাঠান। তিনি নানান রকমভাবে জায়ানকে বুঝিয়ে প্রেশার দিতে থাকে। জায়ান না মানলে তাকে বিভিন্ন রকমের ভয় দেখাতে থাকেন। তাতেও কাজ না হলে মাহাদি শিকদার বলেন, তোমার জায়গায় আমি অন্য কাউকে উত্তরসূরি বানাবো। এসব ঠুনকো আবেগের চক্করে মস্ত বড় পথ হারাবে তুমি।
জায়ান সম্মতি প্রকাশ করে তাতেও রাজি হয়েছিল। পরিশেষে কোনো পথ খুঁজে না পেয়ে মাহাদি শিকদার অরিনকে মেরে ফেলার হুমকি দেন। প্রথম দিকে আমলে না নিলেও যখন সত্যি সত্যি বিষয়টা সিরিয়াস হয়ে যায় তখন জায়ান বাধ্য হয়ে মাহাদি শিকদারের কথা মাফিক চলে ভিডিও শেয়ারের ক্ষেত্রে চালাকি করে ছবি ভাইরাল করে। এডিটেড ছবিগুলো অন্য কারো সেটা কেউ বুঝতেও পারেনি। পরিস্থিতির চাপে কোণঠাসা জায়ান জিতে গিয়েও হেরে যায়। মেহরাবের কথায় অরিন বিস্মিত হয়। অন্তঃপটে কোথাও একটা প্রশান্তি মেলে। নিজেকে ধাতস্থ করে অরিন বলে, মা কিংবা ভাবিকে বাদ দিয়ে আপনার চাচা আমাকেই কেন টার্গেট করলেন? মেহরাব বাঁকা হেসে বলল, মাহাদি শিকদার মোশাররফ ওয়াহিদকে বদনাম করতে চেয়েছিলেন। তিনি খুব ভালো মতো জানতেন মাইমুনা ওয়াহিদের প্রতি মোশাররফ ওয়াহিদের কোনো ইন্টারেস্ট নাই। সোফিয়া ওয়াহিদ অন্য বাড়ির মেয়ে, তার উপর অ্যাটাক করা অযৌক্তিক। বাকি থাকে মোশাররফ ওয়াহিদের একমাত্র কন্যা অরুণিকা ওয়াহিদ অরিন। মেয়ে হিসাবে একটু হলেও তিনি আপনাকে ভালোবাসতেন। আপনার উপরে অ্যাটাক আসতেই মোশাররফ ওয়াহিদ বিচলিত হন এবং তার 3.5 কোটি টাকার ডিল হাতছাড়া হয়। ফেসবুক থেকে 3 মিলিয়ন ফলোয়ার্স কমে। অনেক বড় ডাউনফল ছিল সেই ট্র্যাজেডি। অরিন শুকনো ঢোক গিলে ধীর কণ্ঠে বলে, দাভাইয়ের মৃত্যুর পর বাবার কোনো খোঁজ মেলেনি। তিনি এখন কোথায়? মেহরাব মনে মনে গালি দিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, মেজবা ওয়াহিদের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে মোশাররফ ওয়াহিদের অসৎকর্মের পর্দাফাশ হয়। তার সকল কোম্পানি সিল করে দেওয়া হলো। বাদশাহ মোশাররফ ওয়াহিদ এক নিমিষে রাস্তার ফকির হয়ে যায়। তার সাধের অহংকার এবং সম্মান মাটিতে মিশে যাওয়ার শোক সামলাতে না পেরে তিনি হৃদয় রোগে আক্রান্ত হন। হসপিটালে নেওয়ার সময় মাহিদ শিকদারের লোকজন তাকে কিডন্যাপ করে। তাকে ঘরবন্দি করে অত্যাচার করতে করতে মানসিকভাবে অসুস্থ বানিয়ে ফেলা হয়। যে থানায় সম্মানহানি করে মাহিদ শিকদারকে জেলে রাখা হয়, সেই থানার বাহিরে আপনার বাবা স্টিলের প্লেট নিয়ে ভিক্ষা করে। এই জন্যই আজও কেউ তার খোঁজ পায়নি। মেহরাবের কথায় অরিনের বুকটা ভার হয়ে আসে। হাজার হোক জন্মদাতা পিতা তার, তবে কর্ম অনুযায়ী যথোপযুক্ত শাস্তি পেয়েছেন তিনি। অরিন লম্বা শ্বাস ফেলে ধীর কণ্ঠে শুধায়, দাভাই তো পাল্টে গিয়েছিল, তাহলে তাকে কেন একটা সুযোগ দিলেন না? মেহরাব স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, বহু বছর তো হয়ে গেছে, আমার মরা বউ ফেরত আসলো না কেন? অরিন প্রত্যুত্তর করতে পারল না, কাপা কণ্ঠে শুধালো, 11 বছর আগের ভিডিওটা কে ভাইরাল করেছিল? মেহরাব ভাবলিহীন কণ্ঠে বলল, স্বয়ং মেহরাব শিকদার স্বজ্ঞানে স্বইচ্ছায় এই সৎকর্ম করেছে। মেহরাবের কথার টোন অরিনের মেজাজের পারদ তুঙ্গে ওঠে। নিজেকে সামলে অরিন ঝাঁঝালো সুরে বলে, আমার নিরপরাধ ভাবির খুনি আপনি। মেহরাব তাচ্ছিল্য হেসে বলে, সোফিয়া ওয়াহিদের মৃত্যুটা ছিল ন্যাচারাল ডেথ। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্টালি মারা যাচ্ছে। তাদের বউ বিধবা হচ্ছে, সন্তানরা এতিম হচ্ছে। স্বামী মারা গেছে বলে সবার বউ ইন্তেকাল করেছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনার ভাবি নাজুক প্রকৃতির ছিল, সেটার দায়ভার নিশ্চয়ই আমার নয়। অরিন চোখ বুজে কথাটা হজম করার চেষ্টা করে। তিক্ত কণ্ঠে বলে, আমার দাভাইয়ের অনাগত সন্তানের খুনি আপনি। মেহরাব তাচ্ছিল্য হেসে পুনরায় বলে, আজ তাহাসিনা বেঁচে থাকলে আমাদের একটা সুন্দর সংসার হতো। ছোট্ট ছোট্ট আদুরে কণ্ঠে কেউ আমাকে বাবা বলে ডাকতো। আমি আফসোস প্রকাশ করি না বলে আমার জখম কম, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি হারিয়ে দাঁতে দাঁত চেপে সয়ে গেছি। সময় মাফিক প্রত্যেককে প্রাপ্য শাস্তি দিয়েছি। বর্তমানের মেজবা ফেরেস্তা হলেও অতীতের মেজবা পশু ছিল। আমি মেজবার গায়ে হাত না দিলেও তার শত্রুরা মৃত্যুর ফাঁদ তৈরি করে রেখেছিল। মেহরাবের কথায় অরিনের বুকের ভেতর তোলপাড় শুরু হয়। প্রসঙ্গ পাল্টে বহু কষ্টে নিজেকে শান্ত করে প্রশ্ন করে, আমাদের বিয়েটা ইতালিতে কেন হয়েছিল? জায়ান জানিয়েছিল সে কাউকে কথাটা দিয়েছে? মেহরাব ধীর গলায় বলে, সুস্থ হওয়ার পর জায়ানের আচরণ ছিল অত্যাধিক শান্ত। পরিস্থিতি অনুযায়ী তার ভায়োলেন্ট হওয়ার কথা থাকলেও সে অদ্ভুতভাবে এত বেশি ঠান্ডা স্বভাবের হয়ে গেছিল যে প্রত্যেককে অবাক করে দিয়েছিল। আমাদের ভুল ধারণা ভাঙে কদিন পরেই। জায়ান যে হসপিটালে ভর্তি ছিল তার পাশের ওয়ার্ডে একজন পঙ্গু শিশু ভর্তি ছিল। বহুদিন চিকিৎসার পর শেষ পর্যন্ত বাচ্চাটার ক্যান্সার দেখা দেয়। উন্নত চিকিৎসা হলে বাঁচানো সম্ভব ছিল, কিন্তু তার বাবা মায়ের সেই সামর্থ্য ছিল না। জায়ান একদিন খেয়াল করে ওয়ার্ড বয় চকলেট দেওয়ার নামে তাকে আপত্তিকরভাবে ছুঁয়ে দিচ্ছে। তড়াক করে খুন চেপে বসে তার মস্তিষ্কে। পরের দিন সেই ওয়ার্ড বয়ের বিকৃত লাশ খুঁজে পাওয়া যায়। তদন্তে উঠে আসে জায়ানের নাম।
তার মানসিক অবস্থা প্রখর করে জানা যায় সে একজন সাইলেন্ট কিলারে রূপান্তরিত হয়েছে। এই সব কিছুর মাঝে বাচ্চাটার সাথে জায়ানের অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। জায়ান তাকে ছোট বউ ডাকত। বাচ্চাটা লজ্জায় পড়ে খিলখিলিয়ে হাসত। জায়ান তার উন্নত চিকিৎসা করাতে চাইলেও হাতে সময় কম ছিল। মেয়েটাকে তার শেষ উইশ জিজ্ঞেস করলে সে জানায় জায়ান যেন তার পুতুলের মতো একটা সুন্দর বউকে বিয়ে করে এবং বিয়ে করে তার সাথে দেখা করতে যায়। এইটাই কারণ ছিল। অরিন অভিভূত হয়ে শোনে সবটা। যত জানছে বেহায়া মন তত বেশি উতলা হয়ে যাচ্ছে। স্বাভাবিক সুরে পুনরায় সে প্রশ্ন করে, জায়ানের বর্তমান চেহারাটা কি সাদা ভাইয়ার ছিল? মেহরাব ধীর গলায় বলে, না, সময় পরিবর্তনের সাথে সাথে সাদাফের চেহারাটা তাকে ভীষণ পীড়া দিত। ফলস্বরূপ বেস্ট সার্জন দিয়ে পুনরায় তার সার্জারি করানো হয়। আগের চেহারাটা ফিরে না পেলেও 90% সফল হয়। অরিন কৌতূহলী কণ্ঠে শুধালো, জায়ান যদি আসল রেকর্ডের মুহূর্তগুলো ভাইরাল নাই করে থাকে তাহলে আমাকে ধর্ষণ না করেছিল কে? মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলে, সেই ঘরে চিপ রেকর্ডার এবং ক্যামেরা ডিটেক্টর ছিল। জায়ানের প্রতিটা পদক্ষেপের খবরাখবর তৎক্ষণাৎ উপর মহলে যাচ্ছিল। ঘৃণায় গা গুলিয়ে আসে অরিনের। নিজেকে সামলে প্রশ্ন করে, পরবর্তীতে জায়ানের কোনো খোঁজ খবর না পাওয়ায় মিডিয়া কোনো রূপ প্রতিক্রিয়া কেন দেখায়নি? মেহরাব বাঁকা হেসে বলে, আপনি স্ব ইচ্ছায় জায়ানের সাথে গিয়েছিলেন এমন স্বীকারোক্তি আমি উপর মহলে পেশ করেছি। সেই সাথে এটাও বলেছি আপনি কেসটা তুলে নিতে চান। যেহেতু মেজবা এবং মোশাররফ ওয়াহিদকে নিয়ে সেই সময় দেশ উত্তাল ছিল, তাই খুব সহজেই আমরা এটা হাইড করতে সক্ষম হয়েছি। অরিন তাচ্ছিল্য হেসে প্রশ্ন করে, আপনার চাচার প্রতিশোধের খেলা শেষ হয়েছে? মেহরাব ম্লান হেসে বলল। মানুষটা নেই। অরিন ভাবলেশীন রইল। আচমকা কিছু একটা মনে পড়তেই চড়া গলায় অরিন বলে, আপনি শেহরোজকে উল্টাপাল্টা কথা কেন শেখাচ্ছেন? মেহরাব ভ্রুকুসকে গম্ভীর স্বরে বলে। আপনি সোজা কথা শেখাচ্ছেন না তাই। অরিন দাঁত কিরমিরিয়ে বলে, শেহরোজ বাবা বলতে অজ্ঞান। আজকাল আমার কথাও শুনতে নারাজ সে। সবটা জেনেও আপনি তাকে এক প্রকার উস্কে দিচ্ছেন। মেহরাব বিরক্তিভরা কণ্ঠে বলল, আপনি শেহরাজকে জায়ানের পরিচয় দিতে নারাজ। জায়ানের অবশ্যই অধিকার আছে তার সন্তানের প্রতি। বিগত 10 বছর যাবৎ আপনার যে নির্বিকার আচরণ দেখছি, তাতে শেহরাজ তার বাবার কথা কখনো জানতে পারবে কিনা সেটাও আর একটা প্রশ্ন। অরিন তাচ্ছিল্য হেসে বলে, নারী যেমন তার প্রিয় পুরুষকে সীমাহীন ভালোবাসে, ঠিক তেমনি নিজস্ব আত্মসম্মানের প্রতি তার সম্মান অন্তহীন। ধর্ষণের ফলে যে সন্তানের জন্ম তাকে তার বাবার পরিচয় কিভাবে দিতাম? মেহরাব তাচ্ছিল্য হেসে বলল, জায়ান কখনোই ধর্ষক হতে পারে না। আপনার সমস্ত কথা বিশ্বাস করলেও এই কথা কখনোই আমার নিকট গ্রহণযোগ্য হবে না। যে পুরুষ আপনাকে বাঁচাতে অন্যের পা ধরতে দ্বিধাবোধ করেনি সে কখনো আপনাকে ধর্ষণ করবে না। এটা আদৌ বিশ্বাসযোগ্য? অরিন চমকায় মেহরাবের কথায়। মেহরাবের কথাটা ভুল নয়। তার অমতে স্পর্শ করলেও প্রথমবার জায়ান মোটেও তাকে ধর্ষণ করেনি। ওর স্পর্শে কোনো রাগ কিংবা প্রতিশোধের বহিঃপ্রকাশ অরিন দেখেনি। দ্বিতীয়বার অরিনের জেদের কারণে সেই ইনসিডেন্ট হয়। বুকের ওপর থেকে বড়সড় একটা পাথর নামে অরিনের। মেহরাবের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে প্রশ্ন করে, 10 বছর আগে আপনি আমাকে চরম একটা মিথ্যে বলেছিলেন। আজ সেই মিথ্যার প্রতিশোধ নিতে আমি যদি আপনার কথার বরখেলাপ করি তাহলে? প্রতিশোধের খেলায় সবাই যখন এগিয়ে, আমি কেন কেবল গুটি হিসেবে থাকবো? মেহরাব হুহা করে হেসে বলল, প্রিয় জিনিসের মায়া থাকলে আমার সাথে চালাকি করার চেষ্টা করবেন না। আপনি খুব ভালো করে জানেন এই পৃথিবীতে শেহরাজ ব্যতীত আমার আর কোনো দুর্বলতা নেই, অথচ আপনার দুর্বলতার অভাব নেই। অরিন বাঁকা হেসে বলল। শুনোকে অযথা বিয়োগের ভয় দেখিয়ে নিজেকে নির্বোধ প্রমাণ করার প্রয়োজন নেই। মেহরাব উঠে দাঁড়িয়ে বলে, আপনি শূন্য সেটা আরও একবার আপনি অনুভব করতে চলেছেন। যাই হোক, শেহরাজ কোথায়? অরিন শক্ত কণ্ঠে বলল, আপনার শর্ত আমি মানব, তবে আপনি আমার ছেলে থেকে 100 হাত দূরে থাকবেন। আপনার মতো মাফিয়ার কালো ছায়া আমার সন্তানের উপর পড়ুক সেটা আমি মোটেও চাই না। মেহরাব তাচ্ছিল্য হেসে গম্ভীর কণ্ঠে বলল, শেহরাজ আপনার সন্তান এটা মানতেই আপনার 5 বছর লেগেছে। যে 5টা বছর আপনাকে ওর সবচেয়ে বেশি দরকার ছিল, সেই সময়টা আপনি নিজে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন। শেহরাজের উপর আমার অধিকারটা ক্ষীণভাবে দেখার চেষ্টা মোটেও করবেন না। অরিন থম মেরে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্পষ্ট সুরে বলল, আপনাদের প্রতিশোধের আগুন কোনো কিছু হাসিল করতে না পারলেও আমার সুখ কেড়ে নিয়েছে। আমার জীবনটা রীতিমতো তছনছ করে দিয়েছে। সে সময় যে মানসিক পরিস্থিতি দিয়ে আমি যাচ্ছিলাম সেটার দায়ভার আপনাদের, অথচ আপনারা দোষ চাপানোর ক্ষেত্রে কেবল এই অরিনকেই খুঁজে পান।
মেহরাব কথা না বাড়িয়ে তাকে তৈরি হতে বলে শেহরোজের ঘরের দিকে পা বাড়ালো। উৎকণ্ঠা বুকে চেপে অরিন এগিয়ে গেল মায়ের ঘরের দিকে। বহু বছরের অপেক্ষা পরিশেষে সমাপ্ত হয়েছে। ঘনিয়ে এসেছে সেই মহেন্দ্রক্ষণ। অরিন আরও একবার চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাবে তার শখের পুরুষের বক্ষপটে। জীবন নামক ক্যালেন্ডার হতে 10টা বছর পেরিয়ে গেছে। সময় পেরোনোর সাথে সাথে মানুষের পছন্দের তালিকাও বদলায় কিনা জানা নেই অরিনের। বহু চিন্তা ভাবনার পর আলমারি থেকে জানের পছন্দের শাড়িটা নামালো অরিন। শাড়িটা সুন্দর মতো গায়ে জড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। আয়নার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আসছি আপনার বাসভূমি। অভিমান বলে বুকে জায়গা দেবেন নাকি অভিযোগ তুলে প্রত্যাখ্যান করে দূরত্ব বাড়াবেন? টানা টানা হরিণীর ন্যায় আখি জোড়ায় সূক্ষ্ম কাজলের রেখা টেনে হাতে ম্যাচিং করা কাচের চুড়ি পরল। সাজ সমাপ্ত হতেই আয়নায় দৃষ্টি নিবদ্ধ করে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে অভিযোগের সুরে কাতর কণ্ঠে বলে, আপনার প্রণয়পূর্ণার মন মস্তিষ্কে জট পাকানো ও আপনিময় অনুভূতির অঘোষিত নামহীন খুনি আপনি। নিজেকে সামলে রোবটিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো অরিন। ঘর থেকে বেরিয়ে আসতেই দেখলো ঘুমন্ত শেহরোজকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মেহরাব। অরিনকে দেখে মেহরাব ফিরে তাকালো। অরিনের সাজ পোশাক দেখে কিছু বলতে নিলে ধরা গলায় অরিন বলে, চলুন। মেহরাব চুপ হয়ে যায়। অরিনের মনের অবস্থা কিছুটা টের পাচ্ছে হয়তো। সব কিছুর মাঝে একটা খাঁটি সত্য হলো, অরিন জায়ানকে পাগলের মতো ভালোবাসে। গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি ছাড়লো সিসিলিয়ার উদ্দেশ্যে। জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে নিজেকে সামলাতে আপ্রাণ চেষ্টা করছে অরিন। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করে, আপনি ভেঙে পড়লে শেহরাজকে সামলাবেন কিভাবে? অরিনের কি হলো কে জানে, আকস্মিক চেঁচিয়ে বলল, দোষ করবে একজন কিন্তু শাস্তি পাবে অরিন। প্রতিশোধ নেবে অন্যজন, অথচ টার্গেট হবে অরিন। আমার সুখের জলাঞ্জলি দিয়ে আবার আমাকেই ফোর্স করা হয় সবকিছু বুঝে শুনে মানিয়ে নিতে। আজকের পরিস্থিতির জন্য আপনারাই দায়ী, তাহলে আমি কেন কাউকে সামলাবো? অরিনের চোখে ভাসা ভাসা অশ্রু, কণ্ঠে কম্পন, অসহায়ত্বে ভরপুর কণ্ঠে অপরিসীম জেদের আভাস। মেহরাব হালকা স্বরে বলল, রিল্যাক্স, আমি শুধু বোঝানোর জন্য বলছিলাম। আপনি এইভাবে হাইপার হলে শেহরাজ জেগে যাবে। অরিন বিধ্বংসী দৃষ্টি নিক্ষেপ করে বলল, খবরদার সান্ত্বনা দিতে আসবেন না। খুব ম্যাচিওর বানিয়েছে না শেহরোজকে? তাহলে সে জানুক তার বাবা কেন তার সাথে নেই। তার জানা উচিত সবটা। বাবার পরিচয় দিতে ভয় পাচ্ছে না, অথচ অতীতের ইতিহাস জানাতে এত ভয়। মেহরাবের মুখ বন্ধ হয়ে গেল। অরিন তাচ্ছিল্য ভরা কণ্ঠে পুনরায় বলল, তাহসিনা মরে গিয়ে বেঁচে গেছে, অরিন বেঁচে থেকে 1000 বার মরছে, অথচ আপনাদের প্রতিশোধের আগুন এখনো ক্ষান্ত হয়নি। আপনারা সুবিবেচক হলে আজ আমার গল্পটা অন্যরকম হতো। আমার সাথে আপনারাও অন্যায় করেছেন, অথচ ন্যূনতম গ্লানিবোধটুকু আপনাদের নেই। মেহরাব প্রত্যুত্তরে কিছু বলতে পারে না। অরিনের সাথে হওয়া অন্যায়গুলো স্বীকার না করতে চাইলে অস্বীকার করার ক্ষমতা মেহরাবের নেই। অরিন কান্না থামানোর জন্য অন্যদিকে মনোনিবেশ করার চেষ্টা করলো। অরিনের কথাগুলো শুনে মেহরাব গম্ভীর গলায় বলল, শান্ত হওয়ার চেষ্টা করেন, অনেকটা পথ বাকি। যেতে যেতে অসুস্থ হয়ে গেলে তখন আরেকটা বিপদ হবে। অরিন ঝাঁঝালো গলায় বলল, এত চিন্তা 10 বছর আগে করলে আজ এই পরিণতি হতো না আমার। জায়ান নির্দোষ এটা কেন বলেননি এতকাল? কোন আশায় লুকিয়ে রেখেছিলেন? মেহরাব হতভম্ব হয়ে বলল, আপনি কোনোভাবেই আমার কথা শুনতে রাজি ছিলেন না। জন্মের পর শেহরাজের চেহারাটাও পর্যন্ত দেখেননি। সেই অবস্থায় আমি কিভাবে এসব বলতাম? অরিন আর্তনাদ করে বলল, আমি জায়ানকে হারাতেও রাজি ছিলাম না, তাহলে আজ কেন এত দূরত্ব আমাদের মাঝে? মেহরাব উত্তর দিতে পারল না। কোথাও যেন একটা অনুশোচনা বোধ উকি দিল। তারও বুকের ভেতরটায় গুমোট ধরা অনুভূতিরা উজ্জীবিত হচ্ছে। কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো। মেহরাব সাফাই গাইতে বলল, পরিস্থিতি এমন ছিল যে অরিন জেদি স্বরে ধরে আসা গলায় বলল, আপনারা এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন যে আমি আমার ছেলেটাকে পর্যন্ত অবহেলা করেছি। মেহরাব নিশ্চুপ হয়ে গেল। সত্যকে টলানোর সাধ্যি কারো আছে? অরিন ম্লান হেসে কেবল তার থমথমে মুখখানা দেখল। ভেতরকার উৎকণ্ঠা দমাতে নজর ফিরিয়ে জানালার দিকে তাকালো। হৃৎস্পন্দনেরা আন্দোলনে নেমেছে। কতগুলো বছর পর মানুষটার সান্নিধ্যে যাবে, মানুষটাকে একটুখানি ছুঁয়ে দেখবে, মুখে ব্যথাতুর হাসি ফুটিয়ে বিড়বিড়িয়ে বলল, কংক্রিটের দেয়ালে আবৃত নিশ্চিহ্ন প্রায় দেহাবশেষ ছোঁয়া যায় বুঝি? বুকের ভেতরটায় উথাল পাথাল চলছে। কোন মুখে মানুষটার সামনে গিয়ে দাঁড়াবে? জীবনের অর্ধেকটা সময় তাকে ভুল বুঝে কাটানোর মাসল চাইলে অরিন তখন কি করবে?
তার অস্তিত্বকে অবহেলা করার অভিযোগ তুললে অরিন কোথায় মুখ লুকাবে? আর ভাবতে পারল না অরিন। চোখ বুজে বিষাদ মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ল। জানালায় হাত রেখে তাতে মাথা ঠেকিয়ে তাকালো বাহিরে। দৃষ্টি শূন্যে রেখে অতীতে ডুব দিল। মেহরাবের থেকে জায়ানের অতীতের কথা শুনে অরিনের নরম মনটা সবকিছু ভুলে সেদিনই জায়ানের খোঁজে ছুটে যায় ইতালি। প্রিয়তমের দেওয়া কলঙ্ক, বড় ভাইয়ের নিকৃষ্ট পরিচয়, জন্ম সংক্রান্ত বিব্রতকর তথ্য, বাবার জঘন্য রূপ, সবটা একসাথে উন্মোচন হয়। অরিনের অবস্থা ছিল টালমাটাল। একটুখানি শান্তির খোঁজে ছুটে গিয়েছিল জায়ানের কাছে, অথচ সেখানে গিয়ে জীবনের সব থেকে বড় ধাক্কা খায় অরিন। এয়ারপোর্টে পৌঁছাতেই মোতায়েন করা কিছু গার্ডস অরিনদের নিয়ে সিসিলির সেই প্যালেসে যায়। গাড়ি মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করে নির্দিষ্ট জায়গায় থামতেই কোনরূপ বাক্য ব্যয় ছাড়া ক্লান্ত বিধ্বস্ত দেহটা নিয়ে ছুটে যায় কাঙ্ক্ষিত মানবের নিকট। অথচ সারা প্যালেস খুঁজে সেই মানবের খোঁজ মেলেনি। অরিন গার্ডসদের জিজ্ঞেস করতেই তারা মাথা নিচু করে বলে স্টাডি রুমের দিকে যেতে। গার্ডসদের কথা শুনে অরিন বিরক্তি ভরা কণ্ঠে বলে, তাহলে এতক্ষণ বলেনি কেন? প্রত্যুত্তর না শুনে অরিন ছুটে যায় সেদিকে। মাইমুনা অহিত লিভিং রুমের সোফায় বসে হতভম্ব মুখে কেবল মেয়ের পাগলামি দেখেন। স্টাডি রুমে প্রবেশ করতেই অরিনের ক্লান্ত মন প্রশান্তিতে ছেয়ে যায়। জায়ান বড্ড রুচিশীল মানুষ। তার ব্যক্তিগত প্রত্যেকটা জিনিস সাধারণের মাঝে অসাধারণভাবে সাজানো গোছানো থাকে। প্রবেশ পথে দুটো বড় সাইজের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস রাখা। ভেতরে প্রবেশ করতেই চোখ আটকায় ঘরের দুটো কর্নারে সিলিং পর্যন্ত উঁচু পালিশ করা কাঠের আলমারিতে রাখা প্রায় বইগুলোর দিকে। ঘরের শোভাবর্ধনে আহামরি কিছু সংযুক্ত করা হয়নি। ফাঁকা দেয়ালে সারি সারি করে সাজানো ইনডোর প্ল্যান্ট। বিশাল জানালার সামনে নিখুঁত কারুকার্য করা ভারী পর্দা টানানো এবং তার সামনে রয়েছে একটা ছোট্ট কাচের টেবিল। জানালার বাহিরে ইসালো বেলার নৈসর্গিক চিত্র দৃশ্যমান হয়। অরিন ধীর পায়ে ভেতরে প্রবেশ করতেই দেখে গোলু বিমর্ষ হয়ে টেবিলের উপর শুয়ে আছে। অবলা জীবটার চোখের কোণে কান্নার রেশ লেপ্টে আছে। অরিন তাকে দেখে সামান্য উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে যায়। আরামদায়ক চেয়ারটা টেনে গোলুর সম্মুখে বসতে বসতে তার নরম শরীরে হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলে, কেমন আছিস সোনা? গোলু একবার মুখ উঁচিয়ে তাকিয়ে আবার টেবিলে গা এলিয়ে দেয়। অরিন তার ডোন্ট কেয়ার ভাব দেখে এক ঝটকায় তাকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আমার বাবার? মালিকের মতো তুইও মাম্মামকে রাগ দেখাবি? গোলু কি বুঝলো কে জানে, ছোট ছোট পশম আবৃত হাতগুলো দিয়ে অরিনকে আঁকড়ে ধরল। অরিনের অন্তঃকরণে চলা ঘূর্ণিঝড় এবার যেন বৈরী রূপ ধারণ করলো। ফাঁকা ঢোক গিলে অভিযোগের সুরে বলল, এত বড় অন্যায় করে তোর পাপা কোথায় লুকিয়ে আছে এগুলো? তাকে ধরে বেঁধে আমার কাছে নিয়ে আয় তো। অরিনের কথা শুনে গোলু গাইগুই করতে লাগলো। গোলুইকে বুকের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আদর করে তাকে মেঝেতে নামিয়ে দিল। গোলুর সাথে কথা বলার ফাঁকে আচমকা অরিনের চোখ আটকায় হালকা নীলচে রাঙা খামে। তার নিচে সাদা রঙের একটা ফাইল রাখা। কৌতূহলী হয়ে অরিন খামটা হাতে নেয়। খামের বাইরে ছোট্ট সাদা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সিল লাগা করে দেওয়া। উপরে খুব সুন্দর মতো লেখা আছে, আমার প্রণয়পূর্ণা। অরিন খামটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে গুটি কয়েক কালো অক্ষরে লেখা একটা চিঠি। অরিন কাপা হাতে ভাঁজ খুলতেই অক্ষরগুলো স্পষ্ট হয়ে ধরা দিল। কে জানতো এটা কেবল চিঠি নয়, বরং তার আত্মিক মৃত্যুর সার্টিফিকেট হতে চলেছে। অরিন ভ্রু কুঁচকে সাদা পৃষ্ঠায় লেখাগুলো পড়তে শুরু করলো। আমার প্রণয়পূর্ণা, ভুলের ক্ষমা হয়, কিন্তু আমি তো চরম অন্যায় করেছি। পুরুষত্ব জাহির করতে গিয়ে পুরুষত্ব প্রকাশ করে ফেলেছে। এটা অনুধাবন করতে করতে বহু দেরি হয়ে গেছে। তুমি ততক্ষণে আমার পাশবিক নির্যাতনে জ্ঞানশূন্য প্রায়। আমি অনুতপ্ত, লজ্জিত, কিন্তু এখন তো কিছু ঠিক হবার নয়। কুলাঙ্গার আর আমার মাঝে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আমি যে অন্যায় করেছে তা কোনো বাহানা দিয়ে টলাতে চাইছি না। যেভাবেই হোক, যে কারণেই হোক, আমি তোমার সাথে ভীষণ বড় অন্যায় করে ফেলেছি। যে অন্যায়ের শাস্তি দিতে এসেছিলাম, আজ সে অন্যায়ের তকমা নিয়ে ঘুরছে। অন্যার ক্ষেত্রে কোনো ক্ষমা হয় না। তুমি অমৃত আমায় মাফ করো না। তুমিহীন এই পৃথিবীর বুকে আমার আপন বলতে কেউ নেই। এই জন্য নিকৃষ্ট অন্যের শাস্তি হিসেবে আমি মৃত্যুর সম দূরত্বকে বেছে নিলাম। এই দূরত্ব তোমায় ভীষণ ভালো রাখুক প্রণয়পূর্ণা। তোমায় জড়িয়ে রাখার লোভ আমাকে ক্ষণে ক্ষণে পথভ্রষ্ট করে দিচ্ছে।
এই দূরত্ব কায়েম করাটা জরুরি, কেননা তোমার প্রশ্নমানের মুখোমুখি হওয়া আমার মতো দুর্বল হৃদয়ের মানুষের পক্ষে অসম্ভব। আমি দুর্বল হয়ে তোমার যন্ত্রণা বাড়াতে চাই না। তবে শোনো, রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে। এক একটা দিন বছর যেমন তুমিহীন রেখে দিও সযত্নে, যদি দেখা নাই হয় ভেবে নিও আমি তোমাদের অন্তরীণ। ইতি, তোমার ব্যক্তিগত পুরুষ। চিঠিটা পড়ে অরিন থমকে যায়। যার বুকে আশ্রে পড়ে দুঃখ বিলাস করার কথা ছিল, সেই তার ইচ্ছেকে দূরত্ব নামক আঘাতে জর্জরিত করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অরিনের শ্বাস নিতে কষ্ট হয়, অক্ষি কোটরে অশ্রু জমে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আগত যন্ত্রণার রেশ টের পেতেই সর্বাঙ্গ নীলাভ ব্যথায় জর্জরিত হয়। তার কষ্টকে শীর্ষে পৌঁছাতে সাদা ফাইলটা তীব্র হাওয়ার তোড়ে খুলে যায়। অরিনের গাল বেয়ে অশ্রু গড়ালে দৃষ্টিশক্তি প্রখর হয়। ওপেন হওয়া ফাইলটাতে চোখ বুলাতেই দৃষ্টি স্তব্ধ হয়। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কাপা হাতে ফাইলটা নিতেই চোখে পড়ে একটা ডেথ সার্টিফিকেট। সেটার কারো নয়, বরং জায়ানের। অরিন সজোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। হাতের সামনে থাকা সমস্ত কিছু এলোমেলো করে মেঝেতে ফেলে দেয়। দুহাতে চুল খামচে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। পাগলের ন্যায় আচরণ করে অস্থির কণ্ঠে বলতে থাকে, আপনি আমাকে ঠকাতে পারেন না। আপনি ওয়াদাবদ্ধ আমার কাছে। আপনার বক্ষ ওপরে কেবল আমার রাজত্ব চলবে, ওই প্রশস্ত বুক কেবল আমার ভার সামলাবে। আপনি মৃত্তিকার ওজন বহনের দায়ভার কেন নিয়েছেন? সবকিছু মাফ করলেও আমার ব্যক্তিগত জিনিসে অন্যের হস্তক্ষেপ আমি মোটেও সহ্য করবো না। জায়ান, ফিরে আসুন আমার কাছে। অতিরিক্ত যন্ত্রণায় আমার দম বন্ধ হয়ে আসছে। জলদি বুকে আগলে নিন আমায়। অরিনের আহাজারি শুনে জায়ান ছুটে না আসলেও গার্ডসরা ছুটে আসে। অরিনের পাগলামি দেখে বেচারা গোলু এক কোণায় জড়সড় হয়ে বসেছিল। অরিনের শারীরিক অবস্থা দেখে মহিলা গার্ডরা দ্রুত তাকে ঘরের দিকে নিয়ে যায়। দুর্বল অরিন শক্তি প্রয়োগ করেও মুক্তি পায় না। জায়ানের মৃত্যুর খবর অরিনকে ক্রমশ মানসিক ভারসাম্যহীন করে তুলেছিল। তন্মধ্যে জানা যায় মেজবার এবং সোফিয়ার মৃত্যুর খবর। সবটা শুনে অরিন নির্বিকার চিত্তে বলে, আমার জীবনে সুখের মোড়কে আবৃত ধ্বংসের স্ফুলিঙ্গ হয়ে আগমন ঘটেছিল তার। এক নিমেষেই আমার সমস্ত সুখ জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে তবেই ক্ষান্ত হয়েছে তার ক্রোধ। কথাগুলো স্পষ্টভাবে বলে সামান্য থেমে আবারও ফিসফিসিয়ে বলে, তবু নির্বোধ আমিটা বেহায়ার মতো আরেকটা বার তার প্রেমের অনলে পুড়ে নিঃশেষ হতে চাওয়ার জন্য ব্যাকুল। মাইমুনা অহিত মেয়েকে নিয়ে আকুল পাথরে পড়েন। কোনো কিছু তার বোধগম্য হচ্ছিল না। মেয়েকে জীবন্ত লাশে পরিণত হতে দেখে তিনি রীতিমতো হতভম্ব হয়ে যান। উদ্দেশ্য পূরণ হওয়ায় মেহেরাব তার চাকরি ছেড়ে ইতালিতে শিফট হয়। জায়ানের কথা মোতাবেক রাজত্ব সামলাতে তৎপর হয়ে ওঠে। অরিনের মানসিক পরিস্থিতির কথা শুনে দায়িত্বের খাতিরে সিসিলি আসে। মাইমুনা অহিত তাকে দেখে প্রশ্ন ছুড়ে দিলে মেহেরাব শান্ত স্বরে সব ঘটনা খুলে বলে। সবটা শুনে মাইমুনা অহিত হত বিহব্বল হয়ে বুক চাপড়ে কাঁদেন। জায়ানের প্রসঙ্গ উঠতেই মেহেরাব সত্যটা জানায়। অরিনের সাথে ধস্তাধস্তি হওয়ায় জায়ান গুলিবদ্ধ হয়। রক্তক্ষরণের পরিমাণ বেশি হওয়ায় তাকে বাঁচানো যায়নি। তবে মৃত্যুর পূর্বে জায়ান স্টেটমেন্টে বলেছে অরিন সম্পূর্ণ নির্দোষ। সবটা শুনে মাইমুনা অহিদের বুকের উপর থেকে বড় একটা পাথর সরে যায়। মেহরাব অর্ধেক কথা বলে বাকি অংশ চেপে যায়। মৃত্যুর পূর্বে জায়ান মেহরাবের থেকে ওয়াদা নিয়েছে। জায়ান বন্ধুত্বের কসম দিয়ে আমৃত্যু অরিনের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব দিয়ে গেছে। প্রথম দিকে অরিনের প্রতি মেহরাবের কোনো ক্ষুব্ধতা ছিল না, তবে অরিনের ভুলের জন্য জায়ানের মৃত্যু ঘটেছে এই সত্যটা মেহরাব হজম করতে পারেনি। বন্ধুত্বের কসম দেওয়ার ফলে মেহরাব তার বিধ্বংসী ক্রোধে লাগাম টেনেছে, নয়তো অরিনকে ধ্বংস করতে তার হাত কাঁপত না। জায়ানের শোকে উন্মাদ অরিনের দিন কেটে যায় বদ্ধ ঘরে। বাড়ির পেছনে অবস্থিত জায়ানের কবরের সামনে দাঁড়ানোর সাহস অরিনের হয়নি। তার মস্তিষ্ক এসবে জাস্ট মিথ্যা নাটক মনে করে। ভ্রমে মগ্ন অরিন ভাবে জায়ান আসবে, তাকে বুকে আগলে নিবে, তার সমস্ত কষ্ট দূর হবে। জায়ান আসে না, তবে তার অস্তিত্ব নিজের আগমনের জানান দেয়। অরিন কিচ্ছুটি টের পায়নি। মানসিক ভারসাম্যহীন অরিন নিজের ভ্রমের দুনিয়ায় মত্ত ছিল কেবল। অরিনের প্রেগনেন্সির খবর শুনে মেহরাব ছুটে আসে। প্রিয় বন্ধুর শেষ চিহ্ন অক্ষত রাখতে ব্যাকুল হয়ে ওঠে। অরিনের জন্য বেস্ট সাইকিয়াট্রিস্ট হায়ার করা হয়। প্রেগনেন্সিতে আহামরি কমপ্লিকেশন না থাকলেও অরিন নিজেই
বাচ্চার জন্য ক্ষতিকর ছিল। সময় পেরোনোর সাথে সাথে উন্নত চিকিৎসার ফলে অরিন আস্তে ধীরে সুস্থ হতে থাকে। মস্তিষ্ক কার্যক্ষমতা ফিরে পায়, চেতনা বোধ ধীরে মস্তিষ্ক ঠিক ভুলের পার্থক্য করতে শেখে। সুস্থ হওয়ার পর অরিন ভায়োলেন্ট হয়ে ওঠে। তার সম্মানহানি করার দোষে জায়ানের উপর ক্রোধান্বিত হয়। ভালোবাসার মানুষটার উপর চরম ক্রোধ জন্মে। তার ক্রোধের শিকার হয় নিষ্পাপ বাচ্চাটা। বাচ্চা জন্মের পর মেহরাবের কাছে তাকে হস্তান্তর করে অরিন পাড়ি জমায় ফিনল্যান্ড। পড়াশোনা শেষ করে নিজস্ব বিজনেস শুরু করে। সময় পেরোনোর সাথে সাথে তার কঠোর দিল নরম হয়। মাতৃত্বের টানে শেহরোজের প্রতি তার ভালোবাসা জন্মায়। মেহরাবের সাথে বাঘবন্দিটায় জড়িয়ে নানান প্রকার ভয় দেখিয়ে শেহরোজকে নিজের কাছে নিয়ে যায়। মেহরাব তার বাবার পরিচয় জানাতে চাইলে অতীতের বিকৃত ইতিহাস জানানোর ভয় দেখিয়ে মেহরাবকে চুপ করিয়ে রাখে অরিন। গাড়ির জোরালো হর্নের শব্দে অতীতে মগ্ন অয়নের হুঁশ ফেরে। হকচকিয়ে ওঠে, আশেপাশে তাকিয়ে দেখে তারা প্যালেসের ভেতর প্রবেশ করছে। সাদা পাথরে নির্মিত প্যালেসটা দেখতেই অয়নের হৃৎপিণ্ডের গতিবেগ লাগামহীন হয়। ফাঁকা ঢোক গিলে প্রস্তুতি নেয় এক নির্মম সত্যের মুখোমুখি হওয়ার জন্য। গাড়ি থামতেই দুর্বল পায়ে অরিন নেমে দাঁড়ায়। ক্ষীণ কণ্ঠে মেহরাবকে বলে, আমার আলাপচারিতা শেষ হলে অতঃপর শেহরোজকে নিয়ে আপনি যাবেন। মেহরাব নীরবে সায় জানায়। অরিন অশ্রুসজল চোখে টলমল পায়ে এগিয়ে যায় জায়ানের কবরের দিকে। কিছুটা পথ পেরোতেই দৃশ্যমান হয় সাদা মার্বেল পাথরে তৈরি সামান্য উঁচু দেয়াল। নেমপ্লেটে লেখা শেহজাদ তাওসিফ জায়ান। অতঃপর মৃত্যুর তারিখ দাও। অরিনের পা জোড়া থমকে যায়, শ্বাস ভারী হয়ে আসে। কণ্ঠনালীর ভেতর কান্নারা দলা পাকিয়ে দম বন্ধ হয়ে আসতে চায়। সামান্য দূরত্বে অরিন ধপ করে বসে পড়ে। সামনে আগানোর সাহস হয় না তার। অদূর থেকে মেহরাব পুরো দৃশ্যটা দেখে। অরিনের অবস্থা দেখে আজ কোথাও না কোথাও তার কষ্ট অনুভূত হয়। এই প্রতিশোধের নেশা প্রাপ্তির বদলে কেবল নতুন করে অবশিষ্টাংশটুকু কেড়ে নিয়েছে। তার কাঁধে মাথা রেখে ঘুমোনো ছোট্ট শেহরোজ আজ এতিম, অরিন বিধবা। তার প্রিয় বন্ধুর মৃত্যু সব কিছুর কারণ কেবল সেই বিধ্বংসী প্রতিশোধ। মেহরাবের বুকটা ভার হয়ে আসে, তীক্ষ্ণ চোখ জোড়া নমনীয় হয়, অক্ষি গোটরে জমে অশ্রুকণা। অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে দাম্ভিক মেহরাব শেহরোজের মাথায় হাত বুলিয়ে বলে, সরি বাবা। অরিনকে স্পেস দিতে শেহরোজকে নিয়ে প্যালেসের ভেতর প্রবেশ করে মেহরাব। একটা কৃষ্ণচূড়া গাছের সাথে হেলান দিয়ে শরীরের ভরটুকু ছেড়ে দিয়ে দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ওঠে অরিন। অভিযোগ করলে অপর পাশ নিরুত্তর। অরিন ফুপিয়ে ওঠে, অভিমানী সুরে বলে, সবাই বলে ভালোবাসা প্রশান্তি বয়ে আনে, অথচ স্বচ্ছ ভালোবাসায় আসক্ত হয়ে আমি জানলাম এটা কেবল তীব্র দহনে অন্তঃপটের সমস্ত অনুভূতিকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়। প্রাণোচ্ছল সত্তা স্থবির হয়ে আত্মিক মৃত্যু বেছে নেয়। রঙিন জীবন সাদা কালো আলোকচিত্রে রূপান্তরিত হয়। 10 বছর ধরে জমিয়ে রাখা অশ্রুরা আজ বাঁধনহারা। চাপা কান্নার চোটে অরিনের শ্বাস ফেলতে কষ্ট হয়। জায়ানকে আরেকটু কাছ থেকে অনুভব করার জন্য সবুজাব মাটিতে উপর হয়ে শুয়ে পড়ে অরিন। ক্রন্দনরত সুরে আহাজারি করে বলে, তারা বলল ভুলে যাও তাকে, মুছে ফেলো স্মৃতি, সাজিয়ে ফেলো বর্তমান, অতীতের টানো ইতি। তাহাদিগকে কিভাবে বুঝাই? আপনি ময় স্মৃতিরা আমার শরীরের শিরা উপশিরার মাঝে বয়ে চলা রক্তে মিশ্রিত ক্যান্সার নামক মরণবিধি, যার সঙ্গ আমৃত্যু আমাকে আপনার উপস্থিতির সাথে বেঁধে রাখবে, নয়তো অকালে হারিয়ে যাবে আমার দেহাবশেষ মহাকালের চিরন্তন সত্যের মারফতে। জায়ানের নির্বিকার স্বভাব অরিনকে ক্ষতবিক্ষত করে দেয়। রাগে বশীভূত হয়ে জেদ সামলাতে না পেরে কাচের চুড়ি ভর্তি হাতটা সজোরে মাটিতে আছড়াতে থাকে। চুড়িগুলো ভেঙে কাচের সুচালু টুকরোগুলো সুনিপুণভাবে অরিনের হাতে গেঁথে যায়। আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তক্ষরণ হয়, অথচ রমণী নির্বিকার। চোখের পানি বাধাহীন গতিতে গড়িয়ে পড়ে যায়। নাকের পাটাতন ফুলিয়ে অস্ফুট স্বরে আওড়ায়, হৃদয়কুঞ্জ আপনিময় যন্ত্রণা স্মৃতিচারণে বিষাদে বিদীর্ণ। ভালোবাসা নয়, আফসোসগুলো অশ্রু ফোটায় ঝরে। ভুলে যাওয়ার শপথ গ্রহণের পরেও মস্তিষ্ক অভিযোগ করে, হাজারো পূর্ণতার গল্প পেরিয়ে আমরা কেন আজ অপূর্ণতার ভিড়ে হারিয়ে। অরিন এভাবেই ঘন্টার পর ঘন্টা অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর কারো পদধ্বনি শুনে তড়াক করে উঠে বসে। শেহরোজ ছোট ছোট পা ফেলিয়ে এগিয়ে এসে অরিনকে শুধায়, ছোট বাবা বলেছে বাবাই আকাশের স্টার হয়ে গেছে, তবে এখানে নাকি ওনার ছোট্ট একটা ঘর আছে। বাবাইয়ের ঘর
কোনটা আম্মু? ছেলের অবুঝ প্রশ্নে বুকে হাহাকার ছেয়ে যায়। নিজেকে সামলে কণ্ঠে দৃঢ়তা এনে জায়নের কবরটা দেখিয়ে সালাম দিতে বলে। সেখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে মাগরিবের ওয়াক্ত শুরু হতেই অরিন উঠে দাঁড়ায়। ভারাক্রান্ত মন ফিরে ফিরে যেতে গিয়েও কী ভেবে যেন পেছনে তাকায়। রক্ত জবার মতো লাল চোখ জোড়ার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে ক্রন্দনরত সুরে বলে, প্রকৃতি যদি সুযোগ দেয় আপনিময় অনুভূতিতে কলঙ্কিত হওয়ার, তবে এই দূরত্বকে সাক্ষী রেখে নির্দ্বিধায় বলবো, প্রিয়তম, এই প্রণয়পূর্ণ শুধুই আপনার।